এই, তোমার ছেলেকে এখনো ঘরে বসিয়ে খাওয়াচ্ছ? কেন? এভাবে আর কতদিন খাওয়াবে তোমার ছেলেকে? তোমার ছেলের চেয়ে ছোট ছোট ছেলেরাও বিদেশে চলে যাচ্ছে, ব্যবসা করছে, কাজ করে খাচ্ছে, কিন্তু তোমার ছেলে ঘরে বসে বসে খাচ্ছে কেন? এগুলো আর আমার চোখের সামনে সহ্য হচ্ছে না। তোমাদের বাবা ছেলে আদিক্ষেতা। এতক্ষণ যে মহিলাটা কথা বলল সে আর কেউ না, সে হলো রাহুলের সৎমা। রাহুলের মা মারা যাওয়ার পর রাহুলের বাবা ওনাকে বিয়ে করেন। ওনার ইচ্ছে ছিল না বিয়ে করেন, কিন্তু রাহুল ছোট থাকায় ওনাকে জোর করে বিয়ে করেন ওনার মা। প্রথম প্রথম সব কিছু ভালোই চলছিল। যখন ওনার সন্তান হলো তারপর থেকে রাহুলের প্রতি ওনার বিরক্তি চলে আসে কেন যেন। এতদিন রাহুল হোস্টেলে ছিল মাত্র, বাংলাদেশের পড়াশোনা শেষ করেছে, সেই জন্য এখন বাড়িতে একটু বিশ্রাম নিচ্ছে। কিছুদিন পর বাবার ব্যবসায় বসবে, সেজন্য বাবা নিজে বলেছে ওকে যেন একটু বিশ্রাম নিয়ে তারপর বাসায় গিয়ে বসে। তুমি এমন করতেছো কেন? আমি নিজেই তো ওকে বলেছি কিছুদিন রেস্ট করতে। মাত্র পড়াশোনাটা শেষ করলো ছেলেটা, কিছুদিন পর ব্যবসায় বসবে ও। আমি রাজনীতির পাশাপাশি ব্যবসাটার মধ্যে সময় দিতে পারি না, সেজন্য রাহুল সময় দেবে ব্যবসায়। আশা করি এতে আর তোমার কোনো সমস্যা হবে না। কেন পড়াশোনা করেছে? ও নিজেরটা নিজে করে নেবে, কেন তোমার ব্যবসায় বসতে যাবে? এখন কিন্তু তুমি বেশি বেশি করতেছো। এতদিন তোমার সব কথা শুনেও না শোনার মতো ছিলাম। আমার সব কিছুই আমার ছেলেমেয়ের। আমার বয়স হচ্ছে দিন দিন। আমার কিছু একটা হয়ে গেলে তারপর রাহুলকে সব কিছু দেখাশোনা করতে হবে। সেই জন্য আগের থেকেই আমার ছেলেকে সব কিছুতে পারফেক্ট করে নিচ্ছি। এতে তুমি কোনো হস্তক্ষেপ করতে আসবে না। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারলে? কই, এত বছরে তো কখনো আমার সাথে এইভাবে কথা বলনি। এত বছর যে তোমার এই রূপটা পুরোপুরি প্রকাশ পায়নি, যদিও অল্প অল্প করে পেয়েছে, কিন্তু আজকে তুমি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছো। তোমার মুখ থেকে আর কিছু শুনতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। তোমার মুখটা এখন দেখতে চাচ্ছি না। পরে আসো সামনে, এখন আমার কাজ আছে। সৎমা কিছু বলতে যাবে, বাবা হাত দেখিয়ে না করে। উনি চুপচাপ সেখান থেকে চলে যায়। এত বছরে বাবার রাগ সম্পর্কে ওনার বেশ ভালোই অবগত হয়েছেন, এই জন্য বাবার না করার ওপরে তিনি আর আগ বাড়িয়ে কথা বলতে চাননি। সৎমা চলে যাওয়ার পর বাবা ল্যাপটপ নিয়ে বসে পড়েন, কারোর সাথে রাজনীতি সম্পর্কে আলোচনা করতেছেন। সামনে নির্বাচন, আজ আবার ওনার দেশের প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করবেন, সেই জন্য এখন থেকে ওনার উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। বিকেলবেলা যখন রাহুল বাসা থেকে বের হচ্ছিল তখন রাহুলের বাবা রাহুলকে পেছন থেকে ডাকে। রাহুল, এদিকে আয়। হ্যাঁ বাবা বলো, ডাকলে যে কিছু বলবে নাকি? হ্যাঁ, বলার জন্যই তো তোকে ডাকলাম। তা কোথায় যাচ্ছিস বিকাল করে? তেমন বিশেষ কোনো জায়গা না, এমনিতে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে যাচ্ছি। সারাদিন তো বাসায় বসে থাকি, ভালো লাগে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে যেতে হবে না আড্ডা দেওয়ার জন্য। আজ তোর চাচার বাড়িতে যা। তোর চাচা আমাকে কিছুদিন আগে বলেছিল তোকে যাওয়ার জন্য, কিন্তু আমার মনে ছিল না তোকে বলতে। হঠাৎ করে চাচা বলল যাওয়ার জন্য? কোনো বিশেষ দরকার নাকি? আর কবে বলেছে যাওয়ার জন্য? না, বিশেষ দরকার না মনে হয়, কিন্তু তোর চাচি হয়তো তোকে দেখতে চেয়েছে, অনেকদিন ধরে নাকি যাস না। সেজন্য তোর চাচি তোর চাচাকে বলেছে, আর তোর চাচা আমাকে বলেছে। তোর সিম নাম্বার তো চেঞ্জ করে ফেলেছিস, সেই নাম্বার ওদের কাছে ছিল না, তাই তোকে ফোন করতে পারিনি, আমাকে বলেছি। এখন আর দেরি করিস না, ওইদিকে চলে যা তোর চাচার বাসায়, রাত্রে খাবার খেয়ে তারপর ফিরে আসিস। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি যাচ্ছি চাচার বাসায়। দেখি সন্ধ্যার আগে চলে আসব। আর যদি চাচি বেশি জোর করে তাহলে তো আর আসতে পারবো না। দরকার নেই, একেবারে খাওয়া দাওয়া করে তারপর ফিরবি। বাড়িতে তো তোর কোনো কাজ নেই, আর পারলে ওদেরকে নিয়ে একটু বের হোস। তোর চাচা ব্যস্ত থাকার কারণে ওদেরকে নিয়ে বের হতে পারে না, ওদেরকে বাইরে থেকে একটু ঘুরিয়ে আনিস। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলতেছো চেষ্টা করব। আর হ্যাঁ, যাওয়ার সময় ওদের জন্য কোনো কিছু নিয়ে যাস। হ্যাঁ আমার মনে আছে বাবা, ওদের জন্য যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি তাহলে যাচ্ছি। এটা বলে রাহুল সেখান থেকে চলে যায়। রাহুল চলে যাওয়ার পর রাহুলের বাবা মনে মনে ভাবতে লাগলো, রাহুলের চাচির কোনো ছেলে নেই,
সবসময় রাহুলকে ছেলে হিসেবে দেখে এসেছে। ছোটবেলায় চেয়েছিল রাহুলকে নিয়ে যেতে ওনার কাছে, কিন্তু রাহুলের বাবা উনি রাহুলকে ছাড়া থাকতে পারবে না, সেই জন্য আর রাহুলকে দেয়নি। কিন্তু রাহুলকে সপ্তাহে একবার হলেও নিজের কাছে নিয়ে রাখত, রাহুলকে নিজের হাতে খাইয়ে দিত। এক কথায় মায়ের যে অভাবটা সেটা কখনো বুঝতে দেয়নি এই চাচি। এই তো মাত্র কিছুদিন রাহুলের সাথে যোগাযোগ হয়নি ওনার। রাহুল নতুন সিম নেওয়ার কারণে সর্বোচ্চ 10 থেকে 15 দিন হবে। সেই জন্য রাহুলকে বাসায় যেতে বলেছে ওর চাচার মাধ্যমে। ওনাকে এক কথায় রাহুলের মা বলাই চলে। রাহুল চলে যাওয়ার পর রাহুলের বাবাও সেখান থেকে উঠে কোথাও বের হন। রাহুল তার বাইক নিয়ে চলে যায় ওর চাচার বাড়িতে। আসলে রাহুলের বাবা ওকে বাইক কিনে দিতে চায়নি, কিন্তু রাহুল তো যা বলবে তা করেই ছাড়বে। তার বাইক কেনাতে ইচ্ছে করেছিল, সে বাইক কিনে তারপর ক্ষান্ত হয়েছে। রাহুলের বাবার গাড়ি 2টা, ওকে বলা হয়েছিল তুই তোর পার্সোনাল একটা নিয়ে নে, কিন্তু তাও রাহুলের বাইক চাই। তারপর রাহুলের বাবা বাধ্য হয়ে ওকে বাইক কিনে দেয়। রাহুল তার চাচার বাড়ি যাওয়ার সময় ওর চাচাতো বোনদের জন্য একজনের জন্য চকলেট ফ্লেভার আইসক্রিম, আরেকজনের জন্য স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে যায়। ওর চাচার 2 মেয়ে, ওরা দুজনেই রাহুলের থেকে অনেক ছোট। অনিতা রাহুলের থেকে 7 বছরের ছোট, আর ঈশিতা রাহুলের থেকে 10 বছরের ছোট। ওর চাচার বাড়ির সামনে গিয়ে যখন কলিং বেল দেয় তখন দৌড়ে এসে অনিতা দরজা খুলে দেয়। এভাবে এসেছিস কেন? মাথার ওড়না কোথায় তোর? আর বাইরের মানুষ আসলে কেন ওদের সামনে যেতে হবে? বাড়িতে কি দরজা খোলার আর মানুষ নেই? চাচু বলেছিল আপনি আসতেছেন, সেজন্য ভেবেছি আপনি এসেছেন, তাই দরজা খুলতে এসেছি। আমি এসেছি সেটা তুই 100% শিওর ছিলি কি করে? আমার জায়গায় অন্য কেউ তো আসতে পারতো, তাই না? পরের বার থেকে যেই আসুক না কেন দরজা খুলতে যেন না দেখি। চাচি আসে দরজা খোলার জন্য, তোকে এইভাবে এসে দরজা খুলতে যেন না দেখি, এতটুকু বলে দিলাম। মনে থাকবে, পরের বার থেকে আর কখনো এরকম হবে না। ঠিক আছে, মনে থাকে যেন। আর এই নে, তোদের জন্য আইসক্রিম নিয়ে এসেছি, তোর জন্য চকলেট ফ্লেভার, আর ঈশিতার জন্য স্ট্রবেরি ফ্লেভার নিয়ে এসেছি। ঈশিতা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। রাহুলের এই কথা বলার সাথে সাথে ঈশিতা এসে জিজ্ঞেস করো, আরে রাহুল ভাইয়া যে, কেমন আছো? এবার অনেক দিন পর এসেছো তুমি আমাদের বাড়িতে। তুমিও আসো না, আমাদেরও ঘুরতে যাওয়া হয় না। আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভাইয়া, কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে কি না। রাহুল কিছু বলতে যাবে তখনই চাচা চাচি ওরাও আসে। কেমন আছো চাচি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কি আমাদের বাড়িতে ভুল করে চলে এসেছিস নাকি? আর ভুল করে আসলে কি মানুষ এতক্ষণ থাকে? এতক্ষণ দাঁড়িয়ে আছিস যে? ভুল করে আসলে চলে যেতে পারিস, ওই যে ওই দিক দিয়ে রাস্তা। চাচি রাগ করো না, আর হবে না এরকম, আর কখনো এরকম হবে না। আসলে নতুন সিমটা নেওয়ার পর থেকে সকলের নাম্বার প্রায় ডিলিট হয়ে যায়। আমি চলে আসতাম 2-1 দিনের মধ্যে, আজকে বাবা বলল সেই জন্য চলে আসলাম। হ্যাঁ, কেমন আসতি সেটা তো দেখতেই পাচ্ছি। আজ 17 দিন হতে চলল, তোর কোনো খোঁজ খবর নেই। তোর সাথে ফোনে কথা বলার মতো পরিস্থিতি নেই। তুই কোথায় আছিস, কেমন আছিস, কিচ্ছু জানতে পারছি না। এখন থেকে পাবে 100% শিওর। প্লিজ চাচি, এমন করো না, তুমি এমন করলে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে একেবারে খাওয়া দাওয়া করে তারপর যাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ঈশিতা যা, রেডি হয়ে নে, আমি একটু রেস্ট করে তারপর তোদেরকে নিয়ে বের হব। চাচি ওরা বাইরে ঘুরতে যাচ্ছে, ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। এতদিন পর আসলি, কোথায় একটু বাসায় থাকবি তা না, এখনই আবার বের হয়ে যাচ্ছিস। মা, তুমি এমন করো কেন? ভাইয়াকে কত কষ্ট করে রাজি করালাম, এখন আবার তুমি বাম হাত ঢোকাচ্ছ। কত দিন হলো ভাইয়ার সাথে বের হই না কোথাও। তুমি চুপ করো, আমরা চলে আসব। বাইরে বেশি দেরি করব না। ভাইয়া তুমি রেস্ট করো, আমরা এখনই রেডি হয়ে আসতেছি। এটা বলে ঈশিতা অনিতার হাত ধরে টেনে নিয়ে ভেতরে চলে যায়। বেশ কিছুক্ষণের মধ্যে ওরা 2 বোন রেডি হয়ে চলে আসে। ততক্ষণে রাহুলের বিশ্রাম করা শেষ। ওরা আসার পর রাহুল চাচিকে বলে বের হয়ে যায় ওদের দুজনকে নিয়ে।
কোথায় যাবি তাড়াতাড়ি বল। বাইক নিয়ে যাবো না, রিক্সায় করে যাব। হ্যাঁ ভাইয়া, বাইক দিয়ে যাওয়া যাবে না। আমি আমার একটা ফ্রেন্ডকে বলেছি, দোতলার, আসতেছে এখনই। ঈশিতার কথা বলার মাঝখানে তার বান্ধবী বাহিরে চলে আসে। ওর বান্ধবী আসার পর ঈশিতা রাহুলকে বলে উঠল, ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি দুইটা রিক্সা ডাকো। একটাতে আমি আর আমার ফ্রেন্ড বসি, আরেকটাতে তুমি আর আপু বসো। রাহুল ঈশিতার কথা অনুযায়ী দুইটা রিক্সা ডেকে আনে। প্রথম রিক্সাতে ঈশিতা আর ঈশিতার ফ্রেন্ড বসে পড়ে। রিক্সা চলতে থাকে লোকেশন অনুযায়ী। তারপরে একসাথে অনিতা এবং রাহুল বসে পড়ে। প্রথমে অনিতা ওঠে, তারপর অনেকটা চেপে বসে যেন রাহুল বসতে পারে। অনিতার অবস্থা দেখে রাহুল বলে উঠল, কিরে এত চেপে বসছিস কেন? একটু নড়াচড়া লাগলে পড়ে যাবে তো। আর ওইদিকে এসে বস। রাহুলের কথা মতো অনিতা একটু রাহুলের দিকে এসে বসে। রাহুল আর কোনো কিছু না বলে রিকশায় উঠে বসে। রিকশা চলতে থাকে গন্তব্যের পথ ধরে। কলেজে যে ছেলেটা ডিস্টার্ব করে বলেছিস আমাকে? রাহুলের কথা শুনে প্রথমে অনিতা অনেকটা অবাক হয়, তারপর নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, আপনি কি করে জানলেন আমাকে ডিস্টার্ব করে? আমি তো বাড়িতে কাউকে বলিনি। অনিতার কথা শুনে রাহুল অনিতার দিকে তাকায়। এমন তাকানো দেখে অনিতা কিছুটা ভয় পায়। আমাকে জানাতে তোর প্রবলেম হলে বাড়িতে জানাতে পারতি, তুই এটাও করিসনি। আমি ভেবেছি তুই বাড়িতে চাচাকে কিংবা চাচিকে বলেছিস, বাড়িতে ওদের কাউকে জানাসনি কেন? আমাকে জানাতে তোর প্রবলেম সেটা আমি বুঝি, তাহলে বাড়িতে জানাতে তোর কি প্রবলেম? কই, না তো, আমার কোনো প্রবলেম নেই। আসলে মনে ছিল না বিষয়টা পরে। আর ডিস্টার্ব করেনি, শুধু একদিন ডিস্টার্ব করেছিল। ডিস্টার্ব করবে কি করে হসপিটাল থেকে? আমি আমার বান্ধবীদের কাছে শুনেছি ওদেরকে নাকি কারা মেরেছে। তাহলে আপনি ওদেরকে মেরে হসপিটালে পাঠিয়েছিলেন, তাই না? যদি আর কখনো এমন হয়েছে তাহলে ওদের জায়গায় তুই থাকবি। কেউ কিছু বললে আমাকে বলতে প্রবলেম হলে চাচাকে বলবি, নয়তো চাচিকে বলবি। আর ওদের কেউ বলতে না পারলে ইসি থেকে বলবি। যদি এর বাহিরে কোনো কিছু হয়েছে তাহলে কিন্তু তুই আমাকে খুব ভালো করে চিনিস আমি কি করতে পারি। এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। অনিতা কিছু একটা বলবে বলবে করতেছিল, কিন্তু বলে উঠতে পারতেছিল না। অনিতার অবস্থা দেখে রাহুল জিজ্ঞেস করে, কিছু কি বলতে চাস? এভাবে হাত ঘষাচ্ছিস কেন? হাতে হাতে আগুন ধরাবি নাকি? কি বলতে চাস? বনিতা না করে বলে ফেল সোজা। আসলে আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো বলে ভাবতেছি। আপনি এই কথাটা কি করে নেবেন আমি বুঝতেছি না। সেজন্য এই কথাটা আপনাকে এতদিনও বলা হয়নি। আমি কি আজকে এই কথাটা বলতে পারি? না মানে, আপনি যদি কিছু না মনে করেন। তোকে মেরে কতদিন হসপিটালে পাঠিয়েছি? একদিনও না। তাহলে একথা কেন বলতেছিস? তোকে আগে পরে কখনো তোর গায়ে হাত তুলিনি, তাহলে তোকে কিছু না করার কথা কেন বলতেছিস? যা বলবি সরাসরি খুলে বল। আসলে আমি আপনাকে অনিতাকে আর কোনো কিছু বলতে না দিয়ে থামিয়ে দেয় রাহুল। চুপ কর, আর কথা বলতে হবে না। আমরা চলে এসেছি আর একটু সামনে গন্তব্য। ওড়না ঠিক করে মাথায় দে, চুল যেন একটাও দেখা না যায়। যদি চুল দেখা যায় তাহলে তাহলে এই চুলে আমি বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেব। কিন্তু আমার কথাটা তো শুনলেন না। আমি তো কথাটা বলতে পারিনি আপনাকে। বলতে হবে না তাকে, চুপ করে থাক। যতটুকু বলছিস ততটুকুই থাক, এর বেশি বাড়াবাড়ি করবি না। অনিতা ভয় না পেয়ে একটু সাহস জুগিয়ে বলে উঠল, আমি যা বলবো আপনাকে, আপনি সেটা বুঝতে পেরেছেন, তাই তো? আর আমি এটাও জানি আপনি এটা খুব আগে থেকেই জানতেন, তাই না? কিন্তু কখনো আমাকে বুঝতে দিতেন না যে আপনি এই বিষয়টা অনগত ছিলেন। আপনি এই কিছুদিন আমাদের বাড়িতে এই জন্যই আসেননি, এটাও আমি বুঝতে পেরেছি। অনিতার কথা বলা শেষ হওয়ার রিক্সা ও গন্তব্যে চলে আসে। এক সমান হয়েছে। রিক্সা দাঁড় করানোর পর রাহুল রিক্সা থেকে নেমে দুই রিক্সার ভাড়া দেয়। ওরা তিনজন একসাথে দাঁড়ায়। রিক্সার ভাড়া মিটিয়ে ওদেরকে নিয়ে একটা পার্কে ঢোকে। পার্কে ঢোকার পর ঈশিতা ওর বান্ধবীকে সাথে নিয়ে চলে যায় সামনে আগে আগে, আর পেছনে ফিরে আসে অনিতা আর রাহুলকে। আপনি কিন্তু আমার কথার উত্তর দিচ্ছেন না। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, আপনি আমার কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন? এই তোর বয়স কত? 19 বছর। এখনো দুধের বাচ্চা,
তুই আগে বড় হ, তারপর এসব নিয়ে চিন্তা করবি। তুই ছোটোর সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস, লজ্জা করে না? দাঁড়া, চাচাকে বলতে হবে তোর বিয়ের কথা। আপনি সব সময় জানেন, এবং আমি এটাও জানি আপনিও আমাকে পছন্দ করেন। আপনি এমন কিছুই করবেন না যেটা আমার জন্য খারাপ হবে। কে বলেছে আমি তোকে ভালোবাসি? আমি কাউকে ভালোবাসি না। আপনি মিথ্যে বলতেছেন। আপনি যদি আমাকে ভালোই না বাসেন, তাহলে কেন আমার জন্য এত কিছু করতেছেন? আপনি কি ভেবেছেন আপনি আগেও অনেক মানুষকে মেরে আমার জন্য হসপিটালে পাঠিয়েছেন? এগুলো আমি জানি না? আমি ঠিকই জানি। আমার বান্ধবীদের কাছ থেকে আমি সবই শুনেছি। এতই যখন ভালোবাসেন, তাহলে এতদিন বলেননি কেন? কিংবা এখনও আপনি স্বীকার করছেন না কেন? অনিতার কথা শুনে রাহুল কোনো কিছু না বলে শুধু হাঁটতে থাকে। অনিতা সেই জায়গাতেই চুপ করে দাঁড়িয়ে থাকে, রাহুলের হাঁটার দিকে তাকিয়ে। কিছু দূর যাওয়ার পরে রাহুল যখন দেখতে পায় ওর সাথে অনিতা নেই, তখন পেছন ফিরে দেখতে পায় অনিতা দাঁড়িয়ে আছে। অনিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহুল আবার উল্টো দিকে ঘুরে অনিতার কাছে যায়। কি হলো, হাঁটতেছিস না কেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, আপনি তার উত্তর না দিয়ে টপিক চেঞ্জ করে অন্য কথা নিয়ে যাচ্ছেন। আবার আমার কথার কোনো মর্যাদা না দিয়ে সোজা হাঁটতেছেন নিজের মতো করে। আপনার কি মনে হয় আমি কি মানুষ না? আমার ভিতরে কোনো প্রাণ নেই? আমিও তো মানুষ। আমার ভিতরে তো একটা দিল রয়েছে, তাই না? তাহলে কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? কি চাস তুই বল? বিয়ে করবেন আমাকে? হুম হুম। হ্যাঁ করব। কবে? আর একটু বড় হয় না তখন। আমার ফ্রেন্ডের অনেকের বিয়ে হয়ে গিয়েছে, কারো তো একটা না দুটো বেবি রয়েছে, আর আপনি আমাকে বলতেছেন আরো বড় হওয়ার জন্য? ইন্টার শেষ কর, তারপর বিয়ে করব। বাবার নির্বাচনটা শেষ হোক ততদিনে। সত্যি বলতেছেন তো? যদি বেঁচে থাকি তাহলে 100% আমি তোর কথা রাখবো। এর ভিতরে যদি বাবা অন্য কোথাও বিয়ে দিতে চায়, তখন কি হবে? তখন আমি কি করে আটকাবো বাবাকে? তাহলে চাচা যদি বলে অন্য কাউকে বিয়ে করে নিতে, তাহলে বিয়ে করে নিবি? বিষ খেয়ে মরে যাব, তারপরও অন্য কাউকে বিয়ে করব না আপনাকে ছাড়া। আমি আজকে কথা দিয়ে গেলাম এইখানে। তোকে কিছুই করতে হবে না, অলরেডি আমাদের বিয়ের কথা বাড়িতে জানে সকলে। তোর ইন্টার শেষ হলে তারপর আমাদের বিয়ে দিয়ে দিবে বাড়ির সবাই। অনিতা রাহুলের কথা শুনে অনেকটা অবাক হয়, তারপর রাহুলকে জিজ্ঞেস করে, আপনি যা বললেন তা কি সত্যি? তাহলে এতদিন আমাকে কেন বলেননি এগুলো? আর আমাকে এত দূরে দূরে কেন রেখেছেন আপনি? আমি তোকে দূরে রাখিনি ইচ্ছা করে, দূরে রাখতে বাধ্য হয়েছে আমি। তোকে কাছে রাখলে আমার কেমন কেমন যেন লাগে, অন্য কিছু করতে মন চায়। সেজন্য তোর থেকে নিজের দূরত্ব বাড়িয়ে রাখতাম। তারপর একে একে সব কথা খুলে বলে অনিতাকে রাহুল। সব কথা শোনার পর অনিতা অনেক খুশি হয় এবং রাহুলকে জড়িয়ে ধরে সকলের সামনে। তখন ঈশিতা আর তার বান্ধবী অন্য কোথাও ছিল ঘুরতে। বেশ অনেক সময় ওরা ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খাবার খেয়ে অল্প করে বাড়িতে ফিরে আসে। ঈশিতা আর তার বান্ধবীকে খাওয়ায় রেস্টুরেন্টে। রাহুল তার চাচির হাতের খাবার খাবে বলে রেস্টুরেন্টে খাবার খায়নি, আর রাহুল খায়নি বলে অনিতা নিজেও খায়নি। রাহুল জোর করে ওকে ফুচকা খাইয়েছে। ওরা সকলে যখন বাড়িতে ফিরে আসে, তখন চাচি বলে উঠল, তোদের এতক্ষণে ফেরার সময় হলো, রাত 8টা বাজতে চললো। চাচি, ওদেরকে নিয়ে তো প্রত্যেক দিন বের হতে পারে না, ওরাও বের হতে পারে না প্রত্যেক দিন। সেজন্য আজকে ওদেরকে একটু বেশি করে ঘুরিয়ে নিয়ে আসলাম, যেন আর কিছুদিন মন খারাপ না হয় বাইরে ঘোরার জন্য। ওদেরকে বকা দিও না, আমি নিজে ওদেরকে ঘুরিয়ে এনেছি। রাহুলের কথা শুনে ঈশিতা রাহুলকে জড়িয়ে ধরে বলে উঠল, ভাইয়া, তোমার মতো ভাই যেন প্রত্যেকটা মেয়ে পায়। আই লাভ ইউ ভাইয়া। এখন খাবার খেয়ে তারপর পড়তে যা। ঘোরাঘুরি করেছিস, এখন পড়তে বসবি, কোনো এক্সকিউজ চলবে না। আজকে না ভাইয়া, কালকে থেকে প্রমিস। আজকে ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আজকে আর পড়তে বসতে পারবো না। পড়তে বসলেও পড়া মাথায় ঢুকবে না, অনেক টায়ার্ড লাগতেছে। আর আমি খাবো না ভাইয়া, আমার পেট ভরা। তুমি তো দেখেছো, তোমরা খেয়ে নাও। খাবে না কেন? তোদের জন্য রান্না করলাম, খাবে না কেন? না খেয়ে কোথাও যাওয়া চলবে না বাহিরে। অল্প একটু খাবার খেয়ে রাত পার করা যাবে না। মা, আমরা বাহির থেকে খেয়ে এসেছি। কিরে রাহুল, এতদিন পর আসলি এখানে, তারপরও বাহিরে গিয়ে খাবার খেতে গেলি কেন? তোর জন্য এত কষ্ট করে রান্না করলাম। চাচি, আমি খাবার খাইনি বাইরে, আমি আর অনিতা খাইনি, ওরা দুজন খেয়েছে, ঈশিতা আর ঈশিতার বান্ধবী।
ঈশিতা নিজেও খেতে চায়নি। এখন ও যদি না খায় তাহলে ওর বান্ধবী কী করে খাবে? সেজন্য আমি ওকে বলে খাইয়ে দিয়েছি ওই মেয়ের সাথে। তোমার হাতের রান্না খাবো বলে বাইরে খাইনি। তুমি ভাবলে কি করে আমি তোমাকে রান্না করিয়ে বাইরে খেয়ে চলে আসবো? তুমি যতটা খারাপ ভাবো আমাকে, আমি ততটা খারাপ নয় কিন্তু। হয়েছে হয়েছে, এখন আর আমাকে পাম দিতে হবে না। এখন গিয়ে ফ্রেশ হয়ে আস। তোর চাচা নামাজে গেছে, এখনই চলে আসবে নামাজ থেকে। ততক্ষণে তোরা গিয়ে রুমে ফ্রেশ হয়ে চলে আস। অনিতা তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা, তোমার কোনো কিছুতে হেল্প লাগবে? লাগলে বলো, আমি করে দিচ্ছি। দরকার নেই, বাহির থেকে ঘুরে এসেছিস, এখন রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। ততক্ষণে আমি খাবার রেডি করে দিচ্ছি। সমস্যা নেই, আমি রান্নাঘর থেকে তোমার সাথে খাবার এনে টেবিলে রাখতেছি। তোমাকে একা একা কষ্ট করতে হবে না। কাহিনী কি? আজকে মনে হচ্ছে একটু বেশি খুশি। বাহির থেকে ঘুরে এসে এত খুশি, নাকি বিষয়টা অন্য কিছু? কোনটা? চাচি এটা বলে অনিতার দিকে তাকায়। অনিতা তার মায়ের তাকানো দেখে কিছুটা ভরকে যায়। আরে কি বলতেছো এসব? এসব কথা বন্ধ করো। হেল্প লাগলে বলো, নয়তো আমি যাচ্ছি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আসতেছি। তোর কোনো হেল্প দরকার লাগবে না, তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে আস। অনিতা আর কোনো কিছু না বলে সে চলে যায় উপরে ফ্রেশ হওয়ার জন্য। সবাই বাহির থেকে এসে সকলে চলে যায় যার যার রুমে ফ্রেশ হওয়ার জন্য। এই বাড়িতেও রাহুলের জন্য আলাদা একটা রুম রয়েছে, যেখানে রাহুলের কাপড় চোপড় রয়েছে। মাঝে মধ্যে এসে বাড়িতে রাহুল থাকে, সেজন্য রাহুলের প্রয়োজনীয় জামা কাপড়ও এ বাড়িতে রেখেছে। ওরা সকলে মিলে ফ্রেশ হয়ে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। বেশি রাত হয়ে যাওয়ার কারণে চাচা আর চাচি ওকে যেতে দেয়নি বাড়িতে। সময় কেটে যাচ্ছে সময়ের মতো। সময় কারোর জন্যই থেমে থাকে না। তেমনি রাহুলের বাবা প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বী নির্বাচনের দেশের মানুষের সর্বোচ্চ সাপোর্ট পেয়ে দেশের প্রধানমন্ত্রী হয়। নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করে। আজ 1 সপ্তাহ হতে চলল রাহুলের বাবা দেশের প্রধানমন্ত্রী। এখন আর এই বাসার মানুষ বাড়ি থেকে একা একা বের হতে পারে না গার্ড ছাড়া, কারণ এখন রাহুলের বাবা একজন প্রধানমন্ত্রী দেশের। ওনার শত্রুর অভাব নেই, চারিপাশে শুধু শত্রু আর শত্রু, মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে। রাহুল, তোকে কানাডা যেতে হবে 3 মাসের জন্য। আমি যেতাম, কিন্তু এখন আমি যদি সেখানে চলে যাই তাহলে এইদিকে রাজনীতিতে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কারণ মাত্র শপথ গ্রহণ করেছি, এখনই যদি আমি দেশ থেকে বাইরে যাই তাহলে তো এটা নিয়ে অনেক আলোচনা হবে। সেই জন্য তোকে পাঠাতে হচ্ছে। আমি জানি সেখানে তুই নতুন, কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে বুঝিয়ে দেবো এখানকার ম্যানেজার। হ্যাঁ বাবা, আমিও ভেবেছি কানাডা আমি যাব, তোমাকে পাঠাবো না। আর তুমিও এখন যেতে পারবে না সেখানে, সেজন্য ঠিক করেছি আমি যাব। তুমি চিন্তা করো না, ওই বিষয়ে সব কিছুতেই অবগত আমি। তোমার মতো না হলেও আমি আমার মতো করে হ্যান্ডেল করে চলে আসব। হ্যাঁ, সন্ধ্যার পরে রেডি থাকিস, তোর চাচার বাসায় যাব। হঠাৎ করে চাচার বাসায় যেতে চাচ্ছ কেন? দরকার নাকি? ভাইয়ের বাড়িতে গেলে চাচার বাড়িতে গেলে কি কোনো দরকার লাগে? এমন বোকার মতো কথা বলিস কেন? তোকে তো আমি এভাবে বড় করিনি, তাহলে এইসব কথাবার্তা বলিস কেন? সন্ধ্যার পর রেডি থাকিস, আমাদের পুরো পরিবার যাবে। কোথাও যাস না আজকে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি রুমে যাচ্ছি এখন, গিয়ে একটু রেস্ট করব। অফিস থেকে ফিরে আমি ক্লান্ত। এটা বলে রাহুল আর সেখানে না দাঁড়িয়ে সোজা তার রুমে চলে যায় ওপরে। উপরে যাওয়ার সাথে সাথে রাহুলের ফোনে একটা মেসেজ আসে। ফোনটা হাতে নিয়ে দেখে সেটা অনিতার মেসেজ। তখনই রাহুল অনিতাকে ফোন করে। হ্যাঁ ফ্রি আছি, মাত্র বাসায় এসেছি। তুই কি করতেছিস? এই তো বাসায় একটু কাজ করতেছি আজকে। আপনারা আসবেন, আপনার পুরো ফ্যামিলি আসবে, চাচু চাচি ওরা সকলে। সেজন্য বাড়িতে কিছু কাজ আছে, সেজন্য করতেছি মায়ের সাথে। বাবা ফোন করে বলেছে তোদেরকে আমরা আজকে যাব? হ্যাঁ, মা তো তাই বলল। আজ নাকি আপনারা চাচু সকলে মিলে আসবেন আমাদের বাড়িতে। আমি জানতাম না, আমি মাত্র এসে জানলাম। অফিস থেকে আসলাম মাত্র, এখন ফ্রেশ হবো, একটু রেস্ট করব। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে রেস্ট করবেন। আমি একটু পরে কাজ শেষ করে আবার কল দিচ্ছি। এটা বলে অনিতা কল কেটে দেয়। রাহুল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানার মধ্যে একটু শুয়ে পড়ে। সন্ধ্যার পর রাহুলের ছোট বোন এসে রাহুলকে ডেকে তোলে। ভাইয়া, বাবা বলেছে তাড়াতাড়ি ওঠার জন্য, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিচে আসতে বলেছে বাবা। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি।
বাবাকে গিয়ে বল আমি এখনই আসতেছি। দেরি করো না কিন্তু ভাইয়া, দেরি করলে বাবা কিন্তু আবার রাগারাগি করবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, বাবাকে গিয়ে বল আমি এখনই আসতেছি। আমার দেরি হবে না, আমি শুধু ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি বাবাকে গিয়ে বলতেছি তুমি এক্ষুনি আসতেছ। রিদি এটা বলে আর সেখানে না দাঁড়িয়ে সোজা চলে যায় নিচে তার বাবার কাছে। রাহুল আর বসে না থেকে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে যায়। রাহুল, তোকে না বলেছিলাম সন্ধ্যার সময় রেডি হয়ে থাকতে? তাহলে দেরি করলি কেন? তোর চাচা ফোন করতেছে সেখানে গিয়ে খাবার খাওয়ার জন্য। আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি চল। দেরি হলো কোথায়? এখন তো এইমাত্র 8টা বাজে। রাতের খাবার খায় মানুষ 9টা 9:30টায়। সেখানে কি শুধু আমরা খাবার খাওয়ার জন্য যাচ্ছি? একজন মানুষের বাড়িতে গেলে কত রকমের কথাবার্তা বলতে হয়। তোমার কি এতটুকু কমন সেন্স নেই? বুঝেও সব কিছু অবুঝের মতন কথা বলো কেন তুমি? যদি তোমার কথা বলতে খারাপ লাগে তাহলে চুপ করে থাকো, অযথা কথা বলবে না তুমি। সরি বাবা, মাকে বকো না। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। আসলে অফিস করে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো সেজন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। ফোনে অ্যালার্ম সেট করেছিলাম কিন্তু খেয়াল করতে পারিনি কখন অ্যালার্ম বেজে কেটে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন তাহলে চলে যাওয়া যাক। তারপর রাহুল আর কোনো কিছু না বলে সকলে মিলে চলে যায় বাহিরে। ওরা সকলে মিলে একটা গাড়িতে উঠে বসে পড়ে। ওদের গাড়িটা মাঝখানে রেখে পেছনের সামনে 2 এখানে মিলিয়ে আরও 6টা গাড়ি ওদেরকে পাহারা দিয়ে নিয়ে যায়। একটা দেশের প্রধানমন্ত্রী বলে কথা, বাড়িতেও গার্ডের সাথে থাকতে হয় এবং বাহিরে কোথাও গেলেও গার্ডদের সাথেই যেতে হয়। বেশ কিছুক্ষণ সময় পর ওরা চলে আসে রাহুলের চাচার বাড়িতে। রাহুলের চাচা চাচি সকলে মিলে বাহিরে দাঁড়িয়ে থাকে ওদেরকে আপ্যায়ন করার জন্য। কেমন আছো ভাইজান? তোমাকে সে কবে থেকে বলতেছি এখানে আসার জন্য। আসার তোমার কোনো খোঁজ খবরই নেই। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুই কেমন আছিস? তুই তো ভাই সব কিছুই জানিস কতটা ব্যস্ততার মধ্যে দিন কাটছে এখন। আমি নিজেও ক্লান্ত হয়ে পড়েছি এই সব কিছু দেখে শুনে। সামনে পুরো রাস্তা বাকি রয়েছে, সামনে কিভাবে কি করব মাথায় ঢোকে না কিছু। তবুও ইনশাল্লাহ সব কিছুর কন্ট্রোল করে নিব। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি বোন, তুমি কেমন আছো? আমার মামনিরা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচু। তুমি কেমন আছো? তোমাকে অনেক দিন পর দেখলাম। তুমি এখন আর আমাদের বাসায় আগের মতো আসো না। চাচু তো এখন ব্যস্ত মামনিরা, চাচু আসতে পারে না, কিন্তু তোমরা তো যেতে পারো চাচুর বাসায়। তোমরা এসেছো না, এখন থেকে যাব। আরে রিদি মামুনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? এই তো মামুনি, ভালো আছি। আসো আসো, ভেতরে আসো। অনেকক্ষণ হলো বাইরে দাঁড়িয়ে শুধু কথা হয়েছে। ভেতরে যাও সবাই। তারপর চাচার কথা মতো সকলে বাইরে থেকে ভেতরে চলে আসে। ভেতরে আসার পর সকলে গিয়ে সুপার মধ্যে বসে পড়ে। চাচি চলে যায় রান্নাঘরে, চাচির পিছু পিছু রাহুল চলে যায় রান্নাঘরে। রাহুল রান্নাঘরে গিয়ে চাচিকে বলতে লাগলো, চাচি কিছু খেতে দাও, অফিস থেকে ফিরে কিছু খেতে পারিনি, অনেক ক্ষুধা লেগেছে। অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে গিয়েছি টেরই পাইনি। তারপর কিছুক্ষণ আগে রিদি ডেকে তুলেছে, তারপর সাথে সাথে আবারও ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি এখানে। কিছুই খেতে পারিনি, অনেক খিদে পেয়েছে, যা আছে খেতে দাও এখন। দুপুরে কি খেয়েছিস? মনে হয়তো কিছুই খাসনি। বস এখানে, আমি এখনই খাবার দিচ্ছি। রাহুলের সবগুলো কথা পেছন থেকে দাঁড়িয়ে থেকে অনিতা শুনতে পায়। তারপর অনিতা আর কারোর জন্য অপেক্ষা না করে সোজা গিয়ে প্লেট ধুয়ে রাহুলের জন্য খাবার রেডি করে নিয়ে আসে। রাহুল অনিতার হাত থেকে খাবার প্লেটটা নিয়ে জিজ্ঞেস করলো, তুই কোথা থেকে আসলি? আমি তো চাচির কাছে খাবার চেয়েছি, তুই নিয়ে আসলি যে? মা তো কাজ করতেছেন, সেজন্য মায়ের যদি দেরি হয় সেই কারণে আমি নিয়ে আসলাম। কেন, আমার হাতের খাবার কি তুমি খেতে পারবে না? হুম হুম। তোর হাতের খাবার খেতে পারবো না কেন? তুই কি বিষ মিশিয়ে দিয়েছিস? আর দিলেও তোর লস, আমার কোনো লস নেই। আমি না হয় বেশি হলে মরে যাব, কিন্তু তুই আমার মতো ইনোসেন্ট একটা জামাই হারাবি, এটা তোর অনেক বড় লস। এভাবে ওরা কথা বলতে বলতে খাবার শেষ করে রাহুল চলে যায় বাহিরে ওদের কাছে। ওখানে গিয়ে বসার পর সকলের কথা শুনতে পায়। রাহুলের বাবা বলতেছে, ভাই তোকে তো অনেক আগে আমি এই কথাটা বলে রেখেছি তাই না? আমাদের মধ্যে তো এটা নিয়ে অনেক কথাই হয়েছে আগে।
এখন আমি কালকে রাহুলকে কানাডা পাঠাচ্ছি ব্যবসার কাজে। কানাডা থেকে আসলেই রাহুল ওদের বিয়েটা সম্পূর্ণ করতে চাই। আমার বাড়িটা একদম খালি হয়ে আছে। তোকে কতবার বলেছি তুই এই বাড়িতে চলে আয়, কিন্তু তোর এক কথা তুই ওখানেই থাকবি। সমস্যা নেই ভাইয়া, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমি কোনোদিনও তোমার কাছে বাধা দিইনি, আর আজও দেব না। তুমি আমার বড়, যেটা ভালো মনে করো সেটাই করো। আমি কখনো তোমার বিপক্ষে যাব না। বোন, তুমি কি বলো? তোমার মেয়ে তুমি লালন পালন করে বড় করেছো, তোমার অবশ্যই মতামত রয়েছে এখানে। তুমি বলতে পারো তোমার মতামত, তোমাকে 100% সুযোগ দেওয়া হলো। ভাইজান, আমি আর কি বলবো রাহুলকে? আমার এই 2 হাতেই মানুষ করা, এক কথায় ওর মতো ছেলে হয় না। আর ছোটবেলা থেকেই যখন অনিতা আমার কোলে আসে, তখন থেকে আমার ইচ্ছে রাহুলকে একদম আমার ছেলে বানিয়ে আনবো। তারপর একদিন অনিতার বাবার কাছে শুনলাম আপনি রাহুলের জন্য অনিতাকে চেয়েছেন। সেদিন আমি অনিতার বাবাকে অনেক কথা বলেছিলাম এ বিষয়ে। এরপর থেকে রাহুলের প্রতি আমার কেয়ার আরও বেড়ে যায়। এক কথায় ওকে আমি নিজের এই 2 হাতে মানুষ করেছি। আমার পুরো মতামত রয়েছে ওদের বিয়ের পক্ষে। তাহলে আর সমস্যা কি? সব কিছুই তো ঠিকঠাকই হয়ে গেল। রাহুল কানাডা থেকে ফিরে আসলে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এখন থেকে তাহলে আমি প্রস্তুতি নিয়ে রাখতেছি। আর হ্যাঁ, অনুষ্ঠান যা হবে সেটা সব কিন্তু ওই বাড়িতেই হবে। তোমাদের সব কিছু শুনলাম, দেখলাম। এখন আমার এখানে একটা কথা আছে। রাহুলের কথা শুনে সকলে চমকে ওঠে। অনিতা অনেকটা ভয় পেয়ে যায়। অনিতা মনে মনে ভাবতেছে রাহুল কি অন্য কোনো মেয়েকে ভালোবেসে সে কি এখন বলবে সে অনিতাকে বিয়ে করতে চায় না? কিন্তু অনিতা যে রাহুলকে ছাড়া বাঁচবে না। এই পর্যন্ত সবকিছুই অনিতা রাহুলের নামে করে দিয়েছে। রাহুলকে নিয়ে সে হাজারো স্বপ্ন বুনেছে। রাহুল যদি না করে দেয় তাহলে অনিতা কি করে বাঁচবে? এসব ভাবতে ভাবতে অনিতার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তোর আবার এখন এই সময় কিসের মতামত? আচ্ছা বল দেখি শুনি। দেখো, তোমরা বিয়ে দিতে যাচ্ছ ভালো কথা, আমিও বিয়ে করতে রাজি, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বিয়ের আগে গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান, এগুলো কিন্তু আমাদের মুসলমানদের রীতিনীতি নয়, এগুলো সব হিন্দু রীতিনীতি। সেজন্য শুধু একদিন অনুষ্ঠান হবে, সেটাও বিয়ের দিন। শুধু মানুষকে দাওয়াত করে এনে খাইয়ে তারপর বিদায় করে দেবে, এবং সেটাও সম্পূর্ণটাই আমাদের বাড়িতে, আমার টাকায় হবে। আমার মতামত এটাই। তোমাদের কোনো প্রবলেম আছে এতে? রাহুলের কথা শুনে অনিতা তার চোখ থেকে গড়িয়ে পড়া জলটুকু মুছে নেয়। অল্প হাসি মুখে রাহুলের দিকে তাকায়। আবারও মনে মনে ভাবতে লাগলো সে এতক্ষণ কত কিছু চিন্তা করে কান্না করেছে। আর রাহুল কি বলেছে? রাহুল যে বলে সে আসলেই বোকা, ঠিকই বলে। কোনো কিছু শোনার আগে নিজের মতো করে ভেবেচিন্তে কান্না করে। এটা একমাত্র অনিতার দ্বারাই সম্ভব। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এভাবে চাচ্ছিস তাহলে আমরাও এভাবেই করব। কি ভাই, এতে তোর কোনো প্রবলেম আছে? থাকলে বলতে পারিস, কিন্তু সব কিছু এখনই মিটমাট করে ফেলি। ও বিদেশ থেকে আসার পর যেন শুধু বিয়েটা সম্পূর্ণ করতে পারি, সে প্রস্তুতিটা নিয়ে রাখি এখন আমরা। না ভাইয়া, আমার এখানে এখন কোনো বিরোধ নেই। যে কথাটা আমাদের চিন্তা করা দরকার ছিল সে কথাটা রাহুল চিন্তা করতেছে। ভাবতে পারছো? আসলেই তো এগুলো হিন্দু রীতিমতো আমরাও ব্যবহার করে আসছি দিনের পর দিন। অনিতার মা, তোমার কোনো বিরোধ আছে এইখানে? আমার ছেলে রাহুল যা বলছে আমি তার সাথে একমত একদম। রাহুল তো ঠিকই বলেছে, ভুল কোনো কিছুই বলেনি। আমরা মুসলমান হয়ে কেন শুধু শুধু হিন্দুদের রীতিনীতি পালন করব? এগুলো একবারও আমার মনে আসেনি। শুধু আমার কেন, তোমাদের কারোর মনেই আসেনি একবারও। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনিতা, ঈশিতা আর হৃদি সব কিছু শুনতেছে। ঈশিতা মজা করে বলে উঠল অনিতাকে, আপু, বিয়ে তো তোমাদের পারিবারিকভাবে আগে থেকেই ঠিক, কিন্তু তোমাদের প্রেম ছিল এটা আমি 100% শিওর। সেটা কবে থেকে সত্যি করে বলো আমায়। আমি কিন্তু কাউকে বলবো না। যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি আরও বানিয়ে বানিয়ে গিয়ে মাকে সব কিছু বলবো। ঈশিতা, তুই আমার ভাবিকে এভাবে ব্ল্যাকমেল করতে পারিস না। ভাবি, ঈশিতা যা বলতেছে আমরা শুনি, তুমি তাড়াতাড়ি বলে ফেলো, না হলে কিন্তু ঈশিতার সাথে আমিও গিয়ে চাচিকে বলবো। বোন, তুই কি পোল্টি বাজ রে? প্রথমে ভেবেছিলাম তুই আপুর পক্ষে চলে গিয়েছিস,
কিন্তু এখন দেখি না, তুই তো আমার পক্ষেই আছিস, কিন্তু কি স্টাইলে এন্ট্রি নিলি। এখন তুই চুপ কর আর ভাবি তুমি বলো, আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র ননদ, আমাকে বলবে না? কি শুরু করলি তোরা? এখন কিন্তু আমার হাতের মাইর খাবে। চুপ করে থাক তোরা, এত কথা বলিস কেন? মা! অনিতা তাড়াতাড়ি করে এসে তার মুখ চেপে ধরে বলে উঠল, এই, এভাবে মাকে ডাকছিস কেন? চুপ করে থাকতে পারিস না? এত কথা বলিস কেন? তাহলে বল, কবে থেকে ভাইয়ের সাথে রিলেশনে আছিস তোরা? আমি তোদের বড় বোন, একটু তো লজ্জা শরম রাখ তোরা। লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস তোরা একেবারে। ভাবি, এত লজ্জা শরম লাগলে বাসর করতে পারবা না কিন্তু। অনিতা রিধির কান ধরে বলে উঠল, বড্ড পাকা পেকে গিয়েছিস তোরা, তোদের দুটোর ব্যবস্থা করতে হবে তারা। এখন তুই কি বলবি নাকি মার কাছে যাবো আমরা? কোনটা? কবে থেকে তোদের রিলেশন শুরু হয়েছে সত্যি করে বলবি। আমরা দুজন দুজনকে আরও অনেক আগে থেকে পছন্দ করতাম, কিন্তু ওই দিন ঘুরতে গিয়েছিলাম, সেই দিন থেকে একে অপরকে বলি। যদিও তোর ভাইয়া আগে থেকে বলেনি, আমি নিজেই বলেছি। উনি প্রথমে স্বীকার করতে চায়নি, তারপর যখন আমি চাপ দিচ্ছিলাম তখনও স্বীকার করে না। তারপর আস্তে আস্তে পরিবারের ঘটনা সব খুলে বলে আমাকে। তারপর গল্প শেষ করে ওরা খাওয়া দাওয়া করে চাচার বাসা থেকে চলে আসে। বাসায় আসার আগে রাহুল অনিতার সাথে আলাদা দেখা করে আসে। রাহুল, এখন গিয়ে আর লেট করিস না, ঘুমিয়ে পড়। দুপুর 2টায় তোর ফ্লাইট। তোর সব কিছু কমপ্লিট করে রাখা আছে, তুই শুধু রেডি হবি। ঘুমিয়ে পড় যেন সকালে তাড়াতাড়ি উঠতে পারিস। আর তোর যা যা পার্সোনাল জিনিস দরকার সব কিছু নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, আমি ঘুমিয়ে পড়তেছি। এখন তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। রাহুল এটা বলে উপরে চলে যায়। তার রুমে গিয়ে ফোন হাতে নিয়ে অনিতাকে গুড নাইটে একটা টেক্সট পাঠিয়ে সে শুয়ে পড়ে। পরের দিন সকালে উঠে রেডি হয়ে অনিতার সাথে বাহিরে দেখা করতে যায়। অনিতা সেখানে আগে থেকেই বসেছিল। অনিতাকে বসে থাকতে দেখে রাহুল দৌড়ে যায়। সরি পাখি, আমার অনেক লেট হয়েছে, আসলে একটু ঘুম বেশি হয়ে গিয়েছে তো সেই কারণে। তুমি এখানে কতক্ষণ ধরে বসে আছো? সরি পাখি, আর কখনো এমন হবে না, রাগ করো না প্লিজ। আরে, আমি রাগ করিনি। রাগ করব কেন? ঘড়িতে তাকিয়ে দেখেন, এখনও সময় হয়নি আমাদের দেখা করার, কিন্তু আমি সেই সময়ের আগেই চলে এসেছি। হ্যাঁ, আপনি যে সময় বলেছিলেন আমি সেই সময়ের আগেই চলে এসেছি এখানে। তারপরও তুমি আমার আগে চলে এসেছো, এখানে এসে অপেক্ষা করেছো আমার জন্য, তার জন্য সরি। আজকে বেশিক্ষণ থাকতে পারবো না পাখি, আমাকে চলে যেতে হবে। 11টার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হবে, সেজন্য একেবারে রেডি হয়ে চলে এসেছি। তোমার এখান থেকে গিয়ে শুধু লাগেজটা নিয়ে বের হয়ে যাব। কানাডায় গিয়ে বিদেশি মেয়েদের সাথে মিশবেন না, মনে রাখবেন দেশে আপনার জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি মানুষটা পুরোটাই আমার। আপনাকে বিন্দু পরিমাণ কারোর সাথে শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। আমার এই অনুরোধটুকু রাখবেন সব সময়। কথা দিচ্ছি, আজকে থেকে কখনোই এই শরীরে তুমি ছাড়া অন্য কোনো নারীর স্পর্শ আমি পেতে দিব না। তুমি একমাত্র আমার পার্সোনাল নারী, যে কিনা আমাকে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে ছুঁতে পারবে, ধরতে পারবে, যা ইচ্ছে করতে পারবে। তুমি ছাড়া সেই অধিকার কারোর ছিল না, এখনো নেই, ফিউচারও থাকবে না। এভাবে কথা বলতে বলতে একটা সময় ওদের যাওয়ার আলাদা সময় হওয়ার সময় হয়ে যায়। তখন ঈশিতা এসে অনিতাকে নিয়ে যায়। যাওয়ার সময় অনিতা অনেক কান্না করে রাহুলকে জড়িয়ে ধরে, কিন্তু রাহুলের তো এখানে কোনো কিছুই করার নেই, কারণ রাহুলকে যেতেই হবে। 3 মাসের জন্য যেতেই হবে রাহুলকে, এখানেই তার হাতে কিছুই নেই। সে যদি পারতো তাহলে বাংলাদেশের এই কানাডার কাজগুলো সম্পূর্ণ করতো, কিন্তু কানাডার কাজগুলো সেখানে গিয়ে সম্পূর্ণ করতে হবে। রাহুল বাড়িতে গিয়ে লাগেজটা নিয়ে 11টার মধ্যে বাসা থেকে বের হয়ে যায়, বাড়িতে সবাইকে বলে। এয়ারপোর্ট পর্যন্ত রাহুলের বাবা এগিয়ে দিয়ে যায়। বিমানে উঠে যাওয়ার কিছুক্ষণ পরে বিমান ফ্লাই করে। রাহুলের বিমান ছেড়ে যাওয়ার পর রাহুলের বাবা সেখানে দাঁড়িয়ে না থেকে চলে আসে। রাহুলের যেতে যেতে প্রায় 16 ঘন্টা সময় লাগে সেখানে ঠিকঠাকভাবে পৌঁছাতে। সেখানে পৌঁছে বাড়িতে সবাইকে ফোন করে বলে দেয়। ওদিকে রাহুল আস্তে আস্তে সব কিছুই কমপ্লিট করে আসতেছিল। বাড়ির সবার সাথে তেমন কোনো যোগাযোগ রাখতে পারতেছিল না, কারণ অফিসের কাজের চাপ ছিল অনেক বেশি। রাহুল চাচ্ছিল 3 মাসের কাজে 2 মাসে করে ফিরে আসতে বাংলাদেশে। সেই জন্য রাত দিন এক করে ওর কাজ করতেছিল। কানাডা যাওয়ার 15 দিনের মাথায় হঠাৎ বাংলাদেশ থেকে একটা ফোন আসে অচেনা নাম্বারে।
সেই নাম্বারে কল রিসিভ করে একটা কথা শোনার পরই রাহুলের কান থেকে ফোনটা পড়ে যায়। ফোনে ওই পাশ থেকে, রাহুল, তোমার বাবা আর বেঁচে নেই। উনি মারা গিয়েছে হার্ট অ্যাটাক করে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি দেশে ফিরে আসো। রাহুলের কানকে যেন বিশ্বাস করতে পারতেছে না এই কথা। মাত্র 15 দিন আগেও যে মানুষটার সাথে এয়ারপোর্টের সামনে হাঁক করে এসেছে সেই মানুষটা নাকি এখন আর বেঁচে নেই। এই কথাটা শুনতে তার বড্ড কষ্ট হচ্ছে। সে আর কখনোই মানুষটাকে হাঁক করতে পারবে না। রাহুল তাড়াতাড়ি করে কোম্পানির ম্যানেজারকে ফোন করে সব কিছু বুঝিয়ে দিয়ে ইমার্জেন্সি টিকিট কাটে বাংলাদেশের জন্য। ততক্ষণে আনিতার সাথেও কথা হয়। 16 ঘন্টার পথ আজ কে যেন তার কাছে 16 দিন মনে হচ্ছে। কোনোভাবেই তার সময় কাটতেছে না, রাস্তা আগাচ্ছে না মনে হচ্ছে। এরপর সে সবশেষে ফিরে আসে তার বাসায়। সে বাসায় আসার পর তার বাবাকে এক নজর দেখিয়ে দাফন করে দেওয়া হয়। তার বাবা মারা যাওয়ার আজ 1 সপ্তাহ হলো। তার চাচি এখন সবাই এই বাড়িতেই থাকে। আজকে তার বাবার দলের লোক আসে। সেই দলের একজন সিনিয়র কর্মকর্তা এসে রাহুলের সাথে বসে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আল্লাহ রেখেছে ভালো। আমাদের সবাইকে বাবা একদিন না একদিন তো মরতে হবে। তোমার বাবা খুবই ভালো মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে পছন্দ করেছে, সেজন্য আগেই নিয়ে চলে গেছে ওনাকে। সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নেই বাবা। কারোর জন্য কারো দুনিয়া থেকে থেমে থাকে না। আঙ্কেল, আপনি মনে হয় কোনো দরকারে এসেছেন। সেই দরকারটা কি জানতে পারি? আসলে আপনি যা বলার চেষ্টা করতেছেন সেটা বলতে পারতেছেন না, আমি বুঝতে পারতেছি। এখন বলতে পারেন আপনি নির্দ্বিধায়। আসলে বাবা, তুমি তো জানো তোমার বাবা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এখন তিনি মারা গিয়েছে। আজ 7 দিন হয়েছে সেই আসনটা ফাঁকা পড়ে আছে। প্রধানমন্ত্রী যদি মারা যায় তাহলে তার পরিবারের তার বড় ছেলেই সেই দায়িত্ব পালন করতে হবে। আর যদি বড় ছেলে না থাকে তাহলে তার বড় ভাই কিংবা ছোট ভাই থাকলে তাদেরকে দিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে। এখন তুমি যেহেতু আছো তাহলে সেখানে আর অন্য কাউকে ঢোকানোর অনুমতি নেই। এখন তোমার বাবার জায়গাটা তোমাকে পূরণ করতে হবে বাবা। আঙ্কেল, আপনি যা বলতেছেন সেটা কখনো সম্ভব না। আমি আমার বাবার জায়গায় কখনোই বসবো না। আমি বসতে চাইও না সেই জায়গাতে। সেই জায়গাটার মধ্যে আমার বাবা বসেছিলেন। রাহুল, তোমাকে বাস্তবতা মানতে হবে। সবকিছু এত সম্মান আবেগ দিয়ে চলে না, বুঝেছো? আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাবার সমান হতে চাও না, কিন্তু তোমার বাবার জায়গাটা তোমাকে পূরণ করতে হবে। তোমার বাবার যা যা স্বপ্ন ছিল এই দেশকে নিয়ে তোমাকে সেগুলো পূরণ করতে হবে। আমরা মনে করি তুমি সেই যোগ্য। সেই জন্যই আমরা তোমার কাছে এসেছি, যেন তুমি এই বাংলাদেশকে আপন করে নিয়ে নিজের মনে করে নতুন রূপে গড়ে তোলো। তুমি যদি এখন আমাদেরকে ফিরিয়ে দাও তাহলে অসম্মান করা হবে তোমার বাবার সেই উচ্চ মর্যাদাবান পদটাকে। ঠিক আছে, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করব অবশ্যই। যতদিন বেঁচে আছি আমি আমার বাবার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে যাব ইনশাআল্লাহ। বাবার জায়গাটা ধরে রাখতে আমাকে কি কি করতে হবে আপনি অবশ্যই আমাকে জানাবেন। বিকেলে আমরা সকলে মিলে একটা কনফারেন্স করেছি। সেখানে আমরা অ্যানাউন্স করব এই দেশের নতুন প্রধানমন্ত্রী তুমি। আর সেখানে অবশ্যই তোমাকে থাকতে হবে। কিছু নথিপত্রে তোমাকে সাইন করতে হবে। আশা করি সেটা তুমি খুব সহজে করে আসতে পারবে। জি অবশ্যই আঙ্কেল, আমি চেষ্টা করব। ওকে, ঠিক আছে বাবা, তাহলে এখন আমি আসতেছি। তোমাকে নেওয়ার জন্য কিছুক্ষণ পর গাড়ি আসবে, সেইটাই করে তুমি চলে যেও। আঙ্কেল, বাড়িতে এসেছেন, কিছু অন্তত খেয়ে যান। আজকে না, অন্য একদিন এসে খাবো, মন ভরে পেট ভরে। এখন আমাদের গলা দিয়ে নিচে নামবে না। 1, তোমার বাবার মৃত্যু। 2, তোমার বাবার সম্মান, মর্যাদা, সেই পথ সবকিছুকে এখন রক্ষা করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এখন আমাদের বাকি সাহায্যটুকু একমাত্র তুমিই করতে পারবে। আঙ্কেল অবশ্যই, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। আমাকে কিভাবে কি করতে হবে শুধুমাত্র এতটুকু আপনারা বলে দিবেন। ওকে বাবা, তাহলে আজকে উঠতেছি, পরে আবার দেখা হচ্ছে আমাদের বিকেলে। সিনিয়র কর্মকর্তা এটা বলে এখান থেকে উঠে চলে যান উনি নিজের নিজ গন্তব্যে। সিনিয়র কর্মকর্তা চলে যাওয়ার পর রাহুল গিয়ে তার চাচার সাথে সব বিষয় নিয়ে আলোচনা করেন। তার চাচা এতে মত দিয়েছেন। বিকালবেলা গাড়ি আসে রাহুলকে নিয়ে যাওয়ার জন্য এবং রাহুল সেই গাড়িতে করে চলে যায় সেই গন্তব্যে কনফারেন্সে। সেখানে যাওয়ার পর এক সাংবাদিক জিজ্ঞেস করল, স্যার, ওনার বয়স তো অনেক কম, উনি কি করে একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন? আপনার কি মনে হয় উনি এই দেশটা ভালো করে চালাতে পারবে? সিনিয়র কর্মকর্তা কিছু বলতে যাবে তার আগেই রাহুল বলে উঠল, শুনুন, আমার দাদা করেছে রাজনীতি, আমার বাবা করেছে রাজনীতি, এখন আমিও সেই রাজনীতিতে এসেছি।
আমার রক্তের মধ্যে রাজনীতি। আমার 3 পুরুষ রাজনীতি করে দেশ শাসন করে গিয়েছে। তাদের কারোর কেরিয়ারে ব্যর্থ শব্দটা যুক্ত হয়নি কখনো। সেই রক্তের আমি। চিন্তা করবেন না আমাকে নিয়ে আপনারা এত। আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব যখন নিচ্ছি, অবশ্যই সেই দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করব। স্যার, আপনি তো কথা খুব সুন্দর করে বলতে পারেন। আপনি সেই সুন্দর করে কি দেশটা চালাতে পারবেন? একটা মানুষ যদি সুন্দর করে কথা বলতে পারে গুছিয়ে, তাহলে অবশ্যই সে গুছিয়ে দেশটাকে চালাতে পারবে। কিন্তু একটু সময় দরকার। আমরা বাঙালিরা কি চাই জানেন? আমাদের সব কিছুতে ইমার্জেন্সি দরকার। জায়গার জিনিস জায়গায় করতে বাঙালিরা পছন্দ করে। যেখানে একটা মুরগি ডিম পারে, তারপর সে ডিমে তাপ দেয়। তাপ দেওয়ার পর বেশ কিছুদিনের মাথায় ডিমগুলো ফোটে, তারপর আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হয়। সেইখানেও সবগুলো বাচ্চা টিকে না, মরতে মরতে কয়েকটা বাচ্চা বেঁচে যায়। তো এই প্রসেসিংটা হতে কমপক্ষে 1-1.5 মাস বা 2 মাসের মতো সময় দরকার। আর আমরা বাঙালিরা কি চাই জানেন? একটা নতুন সরকার আসছে, সেই সরকারটাকে 1 বছর সময় না দিয়েই তারা 1 মাসে আর 2 মাসে ওরা দেশের পরিস্থিতি বদল দেখতে চায়, দেশের উন্নতি দেখতে চায়, গ্রামকে শহর দেখতে চায়, শহরকে লন্ডন দেখতে চায়। এগুলো কি আদৌ সম্ভব? আপনারা বলুন তো, সাংবাদিক হয়ে। রাহুলের কথাগুলো শুনে সাংবাদিকরা রাহুলের কথার পক্ষে একমত হয়। সত্যি আমরা বাঙালি জাতি কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারি না। সব কিছুতেই আমাদের ধৈর্য হারা হতে হয়, সব কিছুতেই তাড়াহুড়ো করতে হয়। আমরা একটা নতুন সরকার দেশে আসলে তাকে সময় দিতে পারি না। আমরা চাই সাথে সাথে তারা দেশকে উন্নয়ন করুক, বাতাসের গতিতে দেশ উন্নয়ন হোক। কিন্তু একটা দেশ উন্নয়ন হতে গেলে সময়, অর্থনীতি, মেধা, শক্তি, জনগণের একতাবদ্ধ সব কিছুই দরকার পড়ে। কিন্তু সেগুলো আমরা বাংলাদেশের জনগণ বাঙালিরা বুঝতে পারি না। সেই জন্যই আজ আমাদের বাঙালিদের এই অবস্থা। তারপর এইভাবেই কনফারেন্স শেষ করে নথিপত্র সাইন করে প্রধানমন্ত্রীর শপথ নিয়ে বাড়িতে ফিরে আসে রাহুল। রাহুল বাড়িতে আসার পর রাহুলের মা রাহুলকে দেখে জড়িয়ে ধরো। বাবা, তোকে কত অত্যাচার করেছি, কত কথা শুনিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দিস। জানি তোর কাছে ক্ষমা চেয়ে এখন আমি তোর অতীত ফিরিয়ে দিতে পারবো না, তোর শৈশবও ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমার তোর কাছে ক্ষমা চাওয়া ছাড়া যে আর কিছুই করার নেই। তুই আমাকে যে শাস্তি ইচ্ছে সেই শাস্তি দে, আমি সব কিছু মাথা পেতে নেব। মা, তুমি সব এগুলো কি বলতেছো? আমি কখনো তোমার উপর রাগ করিনি। তুমি আমার জন্য অনেক করেছো। ছোটবেলা থেকে মা ছিল না, তুমি আমার মায়ের অভাব পূরণ করেছো। তুমি আর চাচি না থাকলে জানি না আজ আমার কি অবস্থা হতো। তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এসব কিছু ভুলে যাও মা। রাহুল, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। চাচি, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাইয়ে দিবে আজকে। আজকে তোমার হাতে খাবো। অনেক দিন ধরে তোমার হাতে খাবার খাই না। আজকে তুমি তোমার নিজের হাতে খাইয়ে দিবে। পারবে না নাকি সমস্যা হবে? পারবো না কেন? তোকে খাইয়ে দিতে চাই আমি, কিন্তু তুই এখন আমার হাতে খাবি কি না সেজন্য আমি কিছু বলি না। এখন যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আস, আমি খাবার রেডি করি। তাড়াতাড়ি চলে আয়, আমি খাবার রেডি করে মাখতেছি। তুমি সব কিছু রেডি করো, আমি শুধু যাব, ফ্রেশ হয়ে চলে আসবো। এটা বলে রাহুল আর সেখানে না দাঁড়িয়ে সোজা চলে যায় উপরে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে রাহুল ওপর থেকে নিচে আসে ফ্রেশ হয়ে। রাহুল নিচে এসে দেখতে পায় তার চাচি তার জন্য খাবার মেখে বসে আছে। রাহুল আর দেরি না করে তার চাচির পাশে এসে বসে পড়ে। তার চাচি তাকে একে একে খাইয়ে দিতে থাকে। তখনই ওইখানে ওর সকলে চলে আসে। মা, আমাদেরকে তো কখনো খাইয়ে দাও না বড় হয়ে যাওয়ার পর। ভাইয়া এত বড় হয়ে গিয়েছে, তারপরও ভাইয়াকে তুমি খাইয়ে দিচ্ছ, এটা কেমন কথা? এটা কিন্তু মানা যাচ্ছে না। হ্যাঁ তাই তো চাচি, তুমি তো কখনো আমাদেরকে খাইয়ে দাওনি, আমাকেও খাইয়ে দাওনি, তুমি ভাইয়াকে একা একা খাইয়ে দিচ্ছ, এগুলো কিন্তু মানবো না। তোরাও আয়, তোদেরকেও খাইয়ে দিচ্ছি। তোদের আর মানতে হবে না, চলে আয়, তোরাও তোদেরকে খাইয়ে দেই। চাচির এই কথা শোনার পর ওরা সকলে দৌড়ে চলে আসে সেখানে। ওরা তিনজন, অনিতা, ঈশিতা আর রিধি, ওরা তিনজন এসে চাচির আশেপাশে ঘিরে দাঁড়ায়। তারপর চাচি একে একে চারজনকে খাইয়ে দেয় পুরো খাবারটুকু। ওদের খাবার খাওয়ার মাঝখানে চাচা আসে বাইরে থেকে। সে ওদেরকে খেতে দেখে রাহুলকে বলে উঠল, রাহুল, খবরটা শেষ করে আমার সাথে এসে দেখা কর, তোর সাথে পার্সোনাল কথা আছে।
কিছু খাবার শেষ করে সোজা আমার রুমে চলে আসবি। এটা বলে চাচা সেখানে না দাঁড়িয়ে সোজা তার রুমে চলে যায়। চাচা চলে যাওয়ার কিছুক্ষণের মাথায় ওদের খাওয়া শেষ হয়ে যায়। রাহুল উঠে যাওয়ার সময় চাচি জিজ্ঞেস করো, পেট ভরেছে? একটু তো খেলি, আর একটু খাবার আনি, খেয়ে যা। এত অল্প খাবারে কারোর হয়? তোর মতো ছেলেরা কি এত কম খাবার খায়? চাচি আর খাবো না, হয়ে গিয়েছে। এত খেলে তারপর মোটা হয়ে যাব। তারপর মানুষ বলবে তোমার মেয়ের জামাই মোটা। তখন মানুষের এমন কথাবার্তা শুনতে ভালো লাগবে? যদি শুনতে ভালো লাগে তাহলে খাও আরো। রাহুলের কথা শুনে অনিতা অনেকটা লজ্জা পায় সকলের সামনে। ওখানেই বসা দুজন রিদি আর ঈশিতা, ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। হয়েছে হয়েছে, এখন চুপ করে তোর চাচার কাছে যা, গিয়ে দেখ কেন রেখেছে তোকে। আচ্ছা ঠিক আছে চাচি, তুমি ওদেরকে খাবার খাইয়ে তারপর মাকে নিয়ে খেয়ে নাও। আমি চাচাকেও পাঠাচ্ছি গিয়ে। এটা বলে রাহুল আর সেখানে না দাঁড়িয়ে সোজা ওপরে উঠে যায়। ওপরে উঠে তার চাচার রুমের সামনে দাঁড়িয়ে দরজার মধ্যে নক করে। তখনই ভেতর থেকে তার চাচা বলে ওঠে, আয় ভেতরে আয়। হ্যাঁ চাচা বলো, কি বলতে ডেকেছো এখানে? আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। মানে কথাটা কতটুকু শিওর এটাও জানি না, বাট আমার সন্দেহ হচ্ছে কিছুটা। কি বলতে চাচ্ছ চাচা? খুলে বলো আমাকে। খুলে না বললে আমি বুঝবো কি করে তুমি কি বলতে চাচ্ছ? আসলে আমার মনে হচ্ছে ভাইয়ার মৃত্যুটা স্বাভাবিক না। কারণ যখন আমরা ভাইয়াকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, তখন ডক্টর প্রথমে বলেছিল ওনার খাবারে প্রথমে কোনো কিছু মিশানো ছিল। তারপর সেই ডক্টর বদলে অন্য ডক্টর পাঠায়। সেই ডক্টর এসে বলে ভাইয়ার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। সে প্রথম ডক্টর যিনি বলেছিলেন ভাইয়ার খাবারে কোনো কিছু মেশানো হয়েছিল, সেই ডক্টরের কথা জিজ্ঞেস করা হলে ওরা বলে সেই ডক্টর নাকি ভুল তথ্য দিয়েছে ওদেরকে। উনি নাকি ভালো একজন ডক্টর নন সের জন্য। আর সেখানে কথা বাড়াবাড়ি করা হয়নি। তার মানে তুমি বলতে চাচ্ছ বাবাকে কেউ জেনে শুনে কোনো কিছু খাবার মিশিয়ে খাইয়ে মেরে ফেলেছে? আমি শিওর না, কিন্তু আমার মনে হচ্ছে ওই ডক্টরের কথা শুনে। তুই দেখ, যদি ভালো ডক্টর না হয় তাহলে বাংলাদেশের এত বড় বড় একটা হাসপাতালে কি করে ওই ডক্টর চাকরি করতেছে, তাও বিশ্বমানের একটা হাসপাতালের মধ্যে। এটা কি ছোটোখানি একটা কথা? তারপর আবার তাকে দেওয়া হয় একজন প্রধানমন্ত্রীর চিকিৎসার দায়িত্ব। তাহলে বোঝ সে কি করে একটা ছোটোখাটো নর্মাল ডক্টর হয়। হ্যাঁ চাচা, আমি বুঝতে পারছি তোমার কথা। আমাকে একটু সময় দাও, আমি দেখতেছি কি করা যায়। আমি সব খুঁজে বের করতেছি। সবচেয়ে বড় কথা, বাবার বিয়ে যে ছিল সে কোথায় এখন? আমি দেশে আসার পর থেকে তাকে তো দেখতে পাচ্ছি না। বাবা যেদিন মারা গিয়েছে সেই দিনও নাকি দেখতে পাওয়া যায়নি তাকে। তারপর বাবাকে যেদিন দাফন করলাম সেদিনও দেখিনি তাকে। সে কোথায়? তার বউ প্রেগনেন্ট, সেই জন্যই সে ছুটি নিয়ে গ্রামে গিয়েছিল। তার বাচ্চাটা হওয়ার সময় নাকি মারা যায়, সেই কারণে সে আর এখানে আসেনি। তাই তাকে ওই সময় আর জোর করা হয়নি এখানে আসার জন্য। কেন হঠাৎ করে তার কথা জিজ্ঞেস করতেছিস কেন তুই? কিছু না, এমনিতেই তাকে দেখলাম না। বাবার বিয়ে বলে কথা, সবার আগে তো এখানে তার থাকার কথা ছিল। হ্যাঁ তা ঠিক বলেছিস। আচ্ছা এখন যা, তাহলে গিয়ে শুয়ে পড়। আর কালকে কি অফিসে যাবি? মনে হয় না কালকে অফিসে যেতে পারবো, কারণ কালকে আমার প্রথম দিন সংসদে। সেখানে গিয়ে সবকিছু দেখে বুঝে তারপর না হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যা, তুই গিয়ে শুয়ে পড়। আর রাত জেগে থাকিস না, আজকে অনেক টাইট তুই। ওকে ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমার রুমে। আর তোমাকে চাচি বলেছে নিচে যাওয়ার জন্য, সকলে তোমার জন্য বসে আছে, খাবে। আমরা খাবার খেয়ে নিয়েছি, মা চাচি বসে আছে তোমার জন্য। তুমি গেলে তারপর ওরা খাবার শুরু করবে। এখন যাও নিচে। আমার তো তেমন খিদে পাচ্ছে না। ওরা বসে আছে কেন? ওদেরকে বলো খেয়ে নিতে। তোমার কি মনে হয় চাচি তোমাকে ছাড়া তুমি বলবে আর খেয়ে নেবে? এখন কথা না বলে চাচির কাছে যাও, গিয়ে অল্প করে খেয়ে নাও। আমি যাচ্ছি আমার রুমে। এটা বলে রাহুল আর সেখানে না দাঁড়িয়ে থেকে তার রুমের উদ্দেশ্যে যেতে থাকে। রুমে যাওয়ার পথে অনিতার সাথে দেখা হয়। আপনি তখন এরকম একটা কথা বললেন কেন সবার সামনে? হ্যাঁ, সেখানে সকলে মিলে আমাকে লজ্জা দিচ্ছিল আপনার এই কথার জন্য। আচ্ছা তুমি বলো তো, আমি কি সেখানে ভুল কোনো কিছু কথা বলে এসেছি?
আমি যদি বেশি খেয়ে মোটা হয়ে যাই তাহলে শাশুড়িকে বলবে তার মেয়ের জামাই মোটা, তোমাকে বলবে তোমার হাজব্যান্ড বুড়িওয়ালা মোটা। তখন এসব শুনতে ভালো লাগবে তোমাদের? যদি শুনতে ভালো লাগে তাহলে আমি ডায়েট না করে আমিও খাবার খেতে থাকি। আপনাকে খাবারের পরিমাণের বাইরে খেতে কে বলেছে? মা বলেছে আপনি পরিমাণের চেয়ে কম খাবার খান, সেই জন্য। কিন্তু আপনি সেটা উল্টো ভেবে কী সব কথাবার্তা সেখানে বলে এসেছেন। অনিতা, বিয়ে করতে মন চাচ্ছে, চলো বিয়েটা করে ফেলি এবার। অনেকদিন তো থাকলাম বউ ছাড়া, বাবা থাকলে এতদিন আমাদের বিয়েটা হয়ে যেত। আমাকে না বলে বাবাকে গিয়ে বলুন। কেন? তোমার বাবাকে বলতে হবে কেন? বিয়ে কি তোমার বাবাকে করবো না তোমাকে করব? বিয়ে আমাকে করবেন, কিন্তু বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে। সেই অনুমতি আগে নিয়ে আসেন, তারপর বিয়ে করবেন। রেডি থাক, সামনের সপ্তাহে বিয়ে করবো তোমায়। অনেক অপেক্ষা করেছি, আর না। ঠিক আছে, আপনি বাবার সাথে কথা বলুন, আমি রুমে যাচ্ছি এখন। চাচার সাথে কথা বলে নেব, ওইটা নিয়ে আমারও তো প্যারা নেই। সমস্যা হচ্ছে এইদিকে আমার কাজ নেই। এখন আবার কাজ নিয়ে কি সমস্যা? কানাডার কাজ সব শেষ করে আসতে পারেননি? আমি যাওয়ার 15 দিনের মাথায় তো এই খবর আসে আমার কানে, তাহলে কাজ শেষ করবো কি করে? তাহলে আপনি কি আবার চলে যাবেন কানাডায়? না, এখন আর কানাডায় যাব না। ওইদিকে সবকিছু ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে এসেছি। ম্যানেজার নিজের মতো করে সবকিছু হ্যান্ডেল করে নেবে, আমার যেতে হবে না। তাহলে তো সব কিছু হয়েই গেল, এত টেনশন করার কি আছে? পুরুষ হলে বুঝতে পারতে এত টেনশনের কি আছে। মেয়ে হয়ে আছো সেজন্য এত প্যারা ঢোকে না মাথায়, চাচা বলতে পারবে। সমস্যা নেই, আপনার প্যারা আমাকে দিয়ে দিন, তাহলেই তো হয়ে গেল। এখন আর ভয় পাও না আমাকে, তাই না? আমার সামনে ঠাস ঠাস করে কথা বলে ফেলো। অনিতা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে ওঠে, আপনাকে ভয় পাবো কেন? আপনি বাঘ না ভাল্লুক? আপনাকে ভয় পাওয়ার কি আছে? ও তাই নাকি? তো আগে কার মুখ দিয়ে যেন কথা বের হতো না আমাকে দেখলেই। আমার নামটা মনে আসছে না, তোমার কি মনে আসছে নামটা? জানি না আমি, আপনি ভালো বলতে পারবেন। রাহুল আর কোনো কথা না বলে আস্তে আস্তে অনিতার দিকে এগোতে থাকে। রাহুলের এগুলো দেখে যখনই অনিতা পালাতে যাবে তখনই অনিতার হাত রাহুল ধরে ফেলে। নড়াচড়া করে না জান, একটু চুপ করে দাঁড়িয়ে থাকো। বেশি কিছু করবো না, জাস্ট একটু কিস করবো। আমাদের এখনো বিয়ে হয়নি, বিয়ের আগে এইসব করা ঠিক না। আর মাত্র এক সপ্তাহ পর তুমি পুরোপুরিভাবে আমার হয়ে যাবে। তাই এখন চুপ করে একটু দাঁড়িয়ে থাকো। সারাদিনে অনেক ক্লান্ত হয়ে গেছি জান। রাহুলের এমন আবেগ মিশ্রিত কণ্ঠ শুনে অনিতা আর না করতে পারেনি। রাহুল আর কোনো কিছু না ভেবে অনিতার দুই ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। বেশ কিছুক্ষণ সময় তারা এভাবে অতিবাহিত করে। তারপর যখনই রাহুল অনিতার ঠোঁটে কামড় বসিয়ে দেয় তখনই অনিতা জোর করে ছাড়িয়ে নেয়। রাহুল ছেড়ে দিয়ে দেখতে পায় অনিতার ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। সরে যান, বুঝতে পারিনি তোমার ঠোঁটগুলো এত নরম। মানুষের ঠোঁট এত নরম হয় কি করে? আমি তো এতটাও প্রেশার দেইনি। মানুষের ঠোঁটটা লোহা দিয়ে তৈরি, আপনি কিভাবে কামড়িয়েছেন আমার ঠোঁটে দেখেছেন? রক্ত বের করে ফেলেছেন। আপনি আর আমার কাছে আসবেন না। অনিতা এই কথাগুলো মন খারাপ করে বলে উঠল। অনিতার কথার পাত্তা না দিয়ে রাহুল অনিতার দুই গালে হাত দিয়ে সেই রক্তটুকু আবারও শুষে নেয়। যতক্ষণ পর্যন্ত রক্ত বের হচ্ছিল ততক্ষণ পর্যন্ত শুষে শুষে সেই রক্তগুলো খেয়ে নেয় রাহুল। রক্ত বের হওয়া বন্ধ হওয়ার পর রাহুল ছেড়ে দেয় অনিতাকে। তারপর অনিতার দুই গালে হাত রেখে বলল, এই যে তোমার হাত ধরলাম, মরার আগ পর্যন্ত আমার হাত থেকে তোমার এই হাত কেউ ছুটাতে পারবে না। তোমার কাছ থেকে দূরে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আজকে বলেছ, আর কখনো এই কথা মুখেও আনবে না। আমিও চাই না আপনার কাছ থেকে দূরে থাকতে, আপনার সাথে বৃদ্ধ হতে চাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু আপনাকেই পাশে চাই। এখন যাও, রুমে যাও, অনেক রাত হয়েছে। চাচি রুমে গিয়ে তোমাকে খুঁজে না পেলে আবার চেঁচামেচি করবে। অনিতা কোনো কিছু না বলে মাথা নাড়িয়ে চলে যায় তার রুমে। অনিতার রুমে যাওয়ার কিছুক্ষণ পর ঈশিতা যায়। বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পরে তোরা কি করবি? দাঁড়া, বাবাকে বলতে হবে তোদের বিয়েটা খুব শীঘ্রই যেন করিয়ে দেয়। এই বেয়াদব, বড় বোনের সামনে এসব কি বলতেছিস? লজ্জা করে না? লজ্জা শরম সব খেয়ে ফেলেছিস নাকি? দিন দিন শুধু বেয়াদব হয়ে যাচ্ছিস। ঈশিতা হাসতে হাসতে অনিতাকে বলল, তুমি যে ভাইয়ার রুমে এতক্ষণ কি কি করে এসেছো আমরা মনে করো বুঝি না?
এতটাও ছোট আমরা নই। আপু, বুঝেছো? যা করার বিয়ের পর করবে। তোমরা এখনই শুরু করে দিয়েছো এইসব। তোমাদেরকে আর কি দোষ দেব? সবই বয়সের দোষ। কি করেছি আমরা? আমি শুধু একটু কথা বলতে গিয়েছিলাম ওনার রুমে, অন্য কিছু না। হ্যাঁ, কথা বলতে গিয়েছিলে। সেটা তো তোমার ঠোঁট দেখলেই বোঝা যায় কি কথা বলে এসেছো। কথাগুলো মনে হয় অনেক পার্সোনাল ছিল, আর যার জন্য তোমাদের রুমের ভিতর গিয়ে দরজাও লাগাতে হয়, আবার ঠোঁট দিয়ে রক্তও বের হয়। ঈশিতা, চুপ করবে? যা, তোর রুমে যা, এখানে তোর কোনো কাজ নেই। যাচ্ছি যাচ্ছি। এই নাও, পেস্টটা লাগিয়ে নাও ঠোঁটে। এইটা লাগালে ঠিক হয়ে যাবে। ভাইয়ার রুম থেকে বের হওয়ার সময় দেখেছি তোমার ঠোঁট কেটে গিয়েছে, সেই জন্য এটা নিয়ে এসেছি। বাবা মা যেন বুঝতে না পারে কোনো কিছু। অনিতা হাত বাড়িয়ে ঈশিতা থেকে পেস্টটা নিয়ে ঈশিতাকে বের করে দেয় রুম থেকে। যা বাবা, উপকার করলাম, কোথায় তার প্রতিদান দিল না। মানুষের উপকারে আসাটাই ভুল। শুধু শুধু কষ্ট করে রাত্রেবেলা এতটুকু হেঁটে আসলাম। এটা বলে ঈশিতা আর সেখানে না দাঁড়িয়ে সেও তার রুমে চলে যায়। এখানে আসার পর ঈশিতা আর রিদি এক রুমে থাকে, অনিতা এক রুমে থাকে। সকালবেলা অনিতা, যা তো, উপরে গিয়ে রাহুলকে ডেকে তুলে নিয়ে আয় ঘুম থেকে। দেরি করে ঘুম থেকে উঠবে, তখন তাড়াহুড়ো করে বের হয়ে যাবে, খাওয়া দাওয়া না করে। অনিতা কিছু বলতে যাবে তার আগেই চাচি আবারও বলে উঠল, কিরে, তোর ঠোঁটে কি হয়েছে? এভাবে ফুলে আছে কেন? অনিতা কিছু বলতে যাবে তার আগে রাহুল বলে উঠল, এই বাড়িতে মশা আছে প্রচুর। দেখো, তোমার মেয়ের নরম ঠোঁটে হয়তো মশা কামড় দিয়েছে। রাতেও তো ভুল করে মশারিটা টাঙাতে ভুলে গিয়েছে। রাহুলের কথার পরিপ্রেক্ষিতে ঈশিতা নিচে নামতে নামতে বলে উঠল, হ্যাঁ মা, ভাইয়া ঠিকই বলেছে। তুমি জানো না, এই বাড়িতে অনেক মশা, তাও এক একটা অনেক বড় বড়। মশাগুলোর হাত পাও আছে, কথাও বলতে পারে। ঈশিতার কথা শুনে রাহুল তার দিকে তাকায়। রাহুলের তাকানো দেখে ঈশিতা রাহুলের কাছে এসে একটা হাসি দিয়ে বলে উঠল, ভাইয়া, কালকে রাতের খবর সব কিছুই আমার কানে এসেছে, সব কিছুই আমি জানি। এখন অফিস থেকে আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবে, না হলে কিন্তু এমন সাপোর্টার কখনো করব না। ফুচকা খেতে চাস? এটা আমাকে বলবি না। তোকে না খাওয়ালে কাকে খাওয়াবো? তুই আমার 10টা না 5টা না একটা মাত্র শালি। তোকে কত করে বলেছি রাতে ঘুমানোর আগে মশারিটা নিয়ে শোয়ার জন্য। আমার একটা কথা যদি তুই শুনতিস। তোদের বাবা মেয়েদেরকে নিয়ে আর পারি না। এখন ওখানে দাঁড়িয়ে না থেকে টেবিলে গিয়ে বস, খাবার দিচ্ছি তোদেরকে। চাচি, তুমি ভাবিকে এভাবে বকো না তো। ভাবিকে বকলে আমার খারাপ লাগে। ইস, আসছে আমার জনদরদি ম্যাডাম। এত কথা না বলে টেবিলে এসে বস, খাবার খেয়ে স্কুলে যেতে হবে। গত কিছুদিন ধরে স্কুলে যাওয়া হয় না, আজকেও না গেলে কেমন দেখা যায়? তাড়াতাড়ি খেয়ে নে, রুমে গিয়ে রেডি হতে হবে। হ্যাঁ, আজকে স্কুলে যাব। আজকে আর বন্ধ করব না, অনেক দিন ধরে স্কুলে যাই না। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকে বকবক না করে টেবিলে এসে বস। তারপর একে একে সকলে এসে টেবিলে বসে ততক্ষণে চাচা চলে আসে। সকলে মিলে বসার পর রাহুলের সৎমা বলে উঠল, বোন, তুমিও আমাদের সাথে বসে পড়ো খেতে। তুমি একা একা, তোমাকে পরে খেতে হবে না। এই বাড়িতে সকলে একসাথে খাবার খায়। ভাবি, আপনারা খেয়ে নিন, আমি না হয় পরে খেয়ে নিব। আপনাদের কোনো কিছু দরকার পড়লে আমি এনে দিব। সৎমা কিছু বলতে যাবে, বলার আগেই রাহুল বলে উঠল, চাচি, এত কথা না বলে মা যেটা বলছে সেটা করো। তুমি সব সময় এমন করো, আমাদেরকে খাইয়ে তারপর খাওয়ার চিন্তা করো। আজকে থেকে আর এমন হবে না। আজকে থেকে তুমি আমাদের সাথে বসে তারপর খাবে। চাচি, তুমি শুধু শুধু এমন করো, আমাদের সাথে খাও না। আমাদের সাথে খেলে কি হবে তোমার? আজকে থেকে আমরা যখন খেতে বসবো, তুমিও আমাদের সাথে খেতে বসবে। কোনো কিছু লাগলে তো বাড়িতে মানুষ আছে, তারা এনে দিবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোরা খেতে বস, আমি বসতেছি। এই তো গুড গার্ল, এখন চুপচাপ বসে খেতে থাকো। তারপর সকলে একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে। খাবার খাওয়ার এক পর্যায়ে চাচা বলে উঠল রাহুলকে, রাহুল, আজকে তো আর অফিসে মনে হয় তুই যেতে পারবি না, তাই না? না চাচা, আজকে আর আমি অফিসে যেতে পারবো না। এদিকে রাজনৈতিক কাজগুলো শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসের ম্যানেজারকে ফোন করে বলে দিচ্ছি
তুই যেতে পারবি না অফিসে। ঠিক আছে চাচা, আর আজকে রাতে একটু তাড়াতাড়ি ফিরে আসো, তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে আমাদের সম্পর্কে। আমাদের মানে কার কার আর কি সম্পর্কে? আমার আর অনিতার বিয়ে সম্পর্কে। বাবা বেঁচে থাকলে এতদিন আমাদের হয়তো বিয়েটা হয়ে যেত। এখন যেহেতু বাবা নেই আর সব কিছুর দায়িত্ব আমার উপর, আমি চিন্তা করছি, কি ভেবেছিস এই বিষয় নিয়ে? ভেবেছি এই সপ্তাহে সব কাজ গুছিয়ে সামনের সপ্তাহে বিয়েটা সম্পন্ন করে ফেলবো। ঠিক আছে, তুই আজকে যা, গিয়ে দেখ ওই দিকের কি অবস্থা, তারপরে সে না হয় আলোচনা করা যাবে রাতে। হ্যাঁ তাই বলেছি, রাতে একটু তাড়াতাড়ি ফিরে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ফিরে আসবো তাড়াতাড়ি। আর তুই সাবধানে চলাফেরা করিস কিন্তু। ততক্ষণে রাহুলের খাওয়া শেষ। রাহুল খাবার টেবিল ছেড়ে উঠে চলে যাওয়ার সময় হ্যাঁ ঠিক আছে, তোমরা সকলে দোয়া করো আমার জন্য। মা চাচি তোমরা দোয়া করো আমার জন্য, আর বোন তোরাও দোয়া করিস আমার জন্য। অবশ্যই ভাইয়া, তোর জন্য সব সময় দোয়া করি। তুমি সফল হয়ে ফিরো আমাদের মাঝে। ধন্যবাদ আপুরা, তোরা আজ স্কুলে চলে যাস, বাইরে তোদের জন্য গাড়ি রাখা আছে, আর গার্ডকে না বলে কোথাও যাবি না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে ভাইয়া, গাড়ি ছাড়া আমরা যাব না। তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে এসো আর নিজের খেয়াল রেখো। হ্যাঁ ঈশিতা, মনে থাকবে তো কি বলেছি? হ্যাঁ ভাইয়া, মনে আছে, মনে থাকবে। আমি তোমাকে যা বলেছি সেটাও কিন্তু মনে রেখো। আসার সময় নিয়ে আসবে। হ্যাঁ আমারও মনে আছে, মনে থাকবে, আসার সময় নিয়ে আসবো অবশ্যই। তোকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তুই স্কুলে যা, স্কুল গিয়ে মনোযোগ দিয়ে ক্লাস কর। এটা বলে রাহুল আর সেখানে দাঁড়ায় না, সে বাড়ি থেকে বের হয়ে চলে যায় তার গন্তব্যে। রাহুল চলে যাওয়ার পর চাচাও চলে যায়, তারপর রিধি, ঈশিতা ওরা দুজন চলে যায় স্কুলে। রাহুল, তোমার জন্য একজন পিএ নিয়োগ দেওয়া হবে। তুমি কি তোমার বাবার আগের পিএ তাকে চাও, নাকি নতুন কোনো পিএ তোমার জন্য হায়ার করব? জি স্যার, আমি নতুন কাউকে চাই, এবং সেটা আমি নিজে সিলেক্ট করব। ইন্টারভিউটা আমি নিজে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তুমি এইদিকে সবকিছু বুঝে নাও। আমি কালকে ইন্টারভিউয়ের ব্যবস্থা করতেছি, তুমি কালকে ইন্টারভিউ নিও। স্যার, আমার আপনার কিছু হেল্প দরকার। আমি এখন একটু হসপিটালে যাব, যে ডক্টর বাবার চিকিৎসা করেছিল সেই ডক্টরের কাছে, আর বাবার পিএ, তার সাথে আমার একটু সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা করে দিন। এখন তুমি তোমার বাবার পিএ, আবার তোমার বাবার যেই হসপিটালে চিকিৎসা হয়েছিল সেই হসপিটালের ডাক্তারের সাথে মিট করতে চাচ্ছ, কোনো কিছু হয়েছে? না স্যার, তেমন কোনো কিছু না। আপনি শুধু ওদের সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দিন, আর আমি হসপিটালে এখন যাব। ওকে ঠিক আছে, আমি ফোন করে সবকিছু বলে দিচ্ছি, তুমি হসপিটালে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। আমি তাহলে এখনই হসপিটালে যাচ্ছি, আর বাবার পিএ ওকে সন্ধ্যার মধ্যে ডাকা আনার ব্যবস্থা করেন। ওকে ঠিক আছে, তুমি সাবধানে যাও। রাহুল আর কোনো কিছু না বলে এখান থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুক্ষণ সময়ের মাথায় ওরা চলে আসে হসপিটালে। হসপিটাল আলাদা একটা রুমে যে ডক্টর রাহুলের বাবার চিকিৎসা করেছিল সেই ডক্টরের সাথে মিটিং নিয়ে বসে। আপনি তাহলে বাবার চিকিৎসা করেছিলেন? জি স্যার, আমি আপনার বাবার চিকিৎসা করেছিলাম। বাবার কি হয়েছিল? এখানে আমি আর আপনি ছাড়া অন্য কেউ নেই, তাই জিজ্ঞেস করতেছি বাবার কি হয়েছিল, আমাকে সবকিছু খুলে বলুন। ডক্টর রাহুলের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, স্যার সেখানে তো রিপোর্টের মধ্যে সব কিছু দেওয়াই ছিল, স্যারের হার্ট অ্যাটাক হয়েছিল। আপনার আগে বাবাকে অন্য একজন ডক্টর ট্রিটমেন্ট করেছিল ওই দিনেই, তাকে এখনই ফোন করে এখানে আসতে বলুন। ডক্টর একটু ঘেমে যেতে দেখা যায়। স্যার ওনাকে ডাকার মতো কোনো প্রয়োজন তো পড়েনি আমার মনে হয়, আর উনি তত ভালো একজন ডক্টর নন। সেটা না হয় আমাকে বুঝতে দিন, আমি আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন। ডক্টর রাহুলের কথা মতো সেইখান থেকে উঠতে যায়। ঠিক তখনই রাহুল আবার বলে উঠল ডক্টরকে, এই যে মিস্টার, আমি আপনাকে এখান থেকে উঠে যেতে বলিনি, আমি আপনাকে বলেছি এখানে বসে ফোন করে আনার জন্য। ডক্টর সেখানে বসে ফোন বের করে কাকে ফোন করে যেন বলে। বেশ কিছুক্ষণের মাথায় অন্য একজন ডক্টর আসে। ওই ডক্টর আসার পর রাহুল জিজ্ঞেস করে, ওই দিন কি আপনি বাবার প্রথম ট্রিটমেন্ট করেছিলেন, তাই না ডক্টর সাহেব? জি স্যার, আমি আপনার বাবাকে প্রথম দেখেছিলাম যেদিন নিয়ে আসে এখানে। আপনি একটু এখানে এসে বসুন, আর আপনি ওই যে ওইখানে গিয়ে বসুন, একটু পর আপনার সাথে এসে কথা বলতেছি, ততক্ষণে আপনি সেখানে অপেক্ষা করুন। ওই
আগে ডক্টর কোনো কথা না বলে এখান থেকে উঠে একটু দূরে গিয়ে বসে পড়ে। ওই ডক্টর যাওয়ার পর রাহুল ডক্টর সাহেবকে জিজ্ঞেস করে, আমার বাবাকে নিয়ে আসার পর আপনি প্রথম ডাক্তার যিনি আমার বাবাকে ট্রিটমেন্ট করেছেন, তাহলে আপনাকে আমি প্রথম ডাক্তার নামে রাখলাম। আপনি কিভাবে বলেছিলেন বাবার খাবারের কোনো কিছু মেশানো ছিল? দেখুন স্যার, আমরা হচ্ছি ডক্টর। আমরা যে বিষয়ে ভালো বুঝবো সেটা আপনি বুঝবেন না, আপনি যে বিষয়ে ভালো বুঝবেন সেটা আমি বুঝবো না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন ডাক্তার সাহেব, কিন্তু কিসের ভিত্তিতে আমি আপনার কথাটা বিশ্বাস করব? স্যারকে এখানে নিয়ে আসার পর আমি স্যারের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখতে পাই। এরকম কিছু অনেক আগেও দেখেছি। এখানে এমন একটা ওষুধ খাওয়ানো হয়েছে স্যারকে, যে ওষুধটা খাওয়ানোর পর স্যারের হার্ট অ্যাটাক হয়। সে ওষুধটার নাম কি, আর বাবাকে সে ওষুধটা কখন খাওয়ানো হয়েছে, আপনি কি সেটা বলতে পারবেন? হ্যাঁ, আমি জানতাম স্যারকে নিয়ে এমন একটা কিছুই হবে, সেজন্যই আমি তখন স্যারের শরীর থেকে একটু রক্ত বের করে নিই। সেই রক্তটা আমি পরীক্ষা করে জানতে পারি স্যারকে সত্যিই সেই ওষুধটা খাওয়ানো হয়েছে। আমার কাছে সেই রিপোর্ট রয়েছে। এটা বলে প্রথম ডাক্তার ওনার পকেট থেকে বের করে কিছু কাগজ রাহুলের সামনে রাখে। সেই কাগজগুলো একটা একটা করে রাহুল দেখতে থাকে। তখনই সিনিয়র কর্মকর্তার ফোন আসে। রাহুল, তোমার কথা মতো তোমার বাবার পিএকে গ্রাম থেকে তুলে নিয়ে আসা হয়েছে। খুব ভালো একটা কাজ করেছেন। এখন ওকে হসপিটালে নিয়ে আসেন, একটু কষ্ট করে। আমি এখানে আছি। রাহুল, কোনো সমস্যা হয়েছে? স্যার, আপনি এখানে আসুন, আসলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটু দ্রুত আসবেন স্যার। ওকে, আমরা আসতেছি। ফোন কেটে রাহুল আগের যে ডক্টরটাকে ডেকে আনে। আপনার নাম কি ডক্টর আয়মান? মিস্টার, আপনি মিথ্যা বলছেন কেন, আর মিথ্যা রিপোর্ট সাজিয়েছেন কেন? স্যার, আমাকে বলা হয়েছিল এমন করার জন্য, আর স্যারের হার্ট অ্যাটাক হয়েছিল এটাই সত্যি। আমি শুধু স্যারকে যে ওষুধটা খাইয়ে হার্ট অ্যাটাক করানো হয়েছিল সেটা রিপোর্টে তুলিনি। কে করেছে আপনাকে দিয়ে সব? স্যার, আমি নাম বলতে পারবো না, নাম বলা নিষেধ আছে। আপনি আমার দিকে দেখান। আমি জিজ্ঞেস করেছি কে আপনাকে দিয়ে এসব কাজ করিয়েছে। আপনি যদি পুলিশের কাছে যেতে না চান তাহলে এখানে এসে সবকিছু গড়গড় করে বলে দিন। স্যার, আপনার বাবার বিরোধী দলীয় লোক এটা করিয়েছে, সাথে আপনার বাবার পিএ সেও এর সাথে জড়িত ছিল। আপনাকে কত টাকা দেওয়া হয়েছে? 50 লক্ষ টাকা। স্যার, তখনও আপনার বাবাকে বাঁচানো সম্ভব হতো যখন হসপিটালে নিয়ে আসা হয়। মিস্টার আয়মান, আপনি 50 লক্ষ টাকার জন্য একটা প্রাণ কেড়ে নিলেন। সে কি ছিল, প্রধানমন্ত্রী কিনা সাধারণ পাবলিক, সেটা বড় কথা নয়। আপনি একটা মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন। এখন বলুন আপনার সাথে কি করা যায়? আমার ভুল হয়ে গিয়েছে স্যার, আর কখনো এমন হবে না। এবারের মতো মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে, আমার শিক্ষা হয়েছে, আর কখনো কারোর সাথে এমন করব না। রাহুল কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে দরজায় নক করে। কাম। সিনিয়র কর্মকর্তা বাবার পিএকে নিয়ে রুমের ভেতর প্রবেশ করে। তাকে দেখে রাহুল তার কাছেই যায়। কেন করেছিলি বাবার সাথে এমন বিশ্বাসঘাতকতা? বাবা তো বিশ্বাস করেছিল তোকে অনেক। কি করে পারলি মানুষের বিশ্বাস ভাঙতে? এমনটা করতে তোর বুক কাঁপেনি একবারও? রাহুলের কথা শুনে বাবার পিএ কোনো কিছু বলতে পারে না, চুপ করে থাকে। ওকে চুপ করে থাকতে দেখে রাহুলের রাগ আরো বেড়ে ওঠে। রাহুল গর্জে ওঠে। তোকে কিছু জিজ্ঞেস করেছি, আমার কথার উত্তর দিস না কেন? আনসার মি। কেন করেছিলি বাবার সাথে এমন বিশ্বাসঘাতকতা? কত টাকা দিয়েছিল ওরা তোকে? 1 কোটি। তোকে দিয়েছে 1 কোটি, ডাক্তার আরমানকে দিয়েছে 50 লাখ। 1.5 কোটি টাকা দিয়ে আমার বাবার জীবনটা কেড়ে নিলি তোরা। তুই বাবাকে ওষুধটা খাইয়েছিলি, তাই না? জি স্যার। স্যার, আর কখনো এমন হবে না। আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কখনো এমন করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। রাহুল আর কোনো কিছু না বলে প্রথম ডাক্তারের কাছ থেকে এসে রিপোর্টগুলো নিয়ে সিনিয়র কর্মকর্তার হাতে দিয়ে বলে, যারা ভুল করে, না জেনে করে, তাদেরকে ক্ষমা করা যায়, কিন্তু যারা জেনে বুঝে ইচ্ছে করে ভুল করে তাদেরকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। বাবাকে হার্ট অ্যাটাকের ওষুধ খাইয়ে তারপর হার্ট অ্যাটাক করিয়েছিল। তাদের সাথে জড়িত আছে বিরোধী দলের লোক, এই ডক্টর আয়মান আর বাবার পিএ। এই ডক্টর আয়মানের লাইসেন্স বাতিল করে কমপক্ষে 20 বছরের জন্য জেলে পাঠান, আর বাবার পিএ ওর যাবজ্জীবন কারাদণ্ড। এদের জন্য কোনোভাবে জামিন না হয়, এরা দেখার দায়িত্ব আপনার। এদের এমন ব্যবস্থা করব তুমি কল্পনা করতে পারবে না। এরা প্রতিনিয়ত এদের মৃত্যু কামনা করবে, কিন্তু ওরা মৃত্যু পাবে না। না, এমন কিছু করবেন না ওদের সাথে। দেশে আইন রয়েছে,
আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনকে আইনের মতো কাজ করতে দিন। আর হ্যাঁ, পুলিশকে কল করে এখনই ওদেরকে থানায় পাঠানোর ব্যবস্থা করুন। আমি বাসায় যাচ্ছি, আজকে আর যাব না অফিসে। এটা বলে রাহুল সেখান থেকে বেরিয়ে চলে আসে। আসার সময় রেস্টুরেন্ট থেকে ফুচকা নিয়ে তারপর বাসায় আসে সকলের জন্য। বাসায় এসে ফুচকা অনিতার হাতে দিয়ে সে তার রুমে চলে যায়। রাতে খাবার খেতেই নিচে আসে সকলে। একদিনে এইসব কিছু সমাধান করে ফেললি? আমি ভাবতে পারিনি একদিনে তুই সব কিছু সমাধান করে ফেলবি। কি করে পারলি এত কিছু? কিসের কথা বলতেছো তুমি? তোমাদের বাহিরে বিজনেসের কথা বাড়িতে এসে বলো না তো। এগুলো আমাদের সামনে বলো না, আমরা এগুলো বুঝতে পারি না। বুঝতে পারো না, সেজন্যই বাড়িতে আমাদের এগুলো আলোচনা করতে সুবিধা হয়। তোকে কিছু জিজ্ঞেস করেছি, তুই বল। আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম তখন সূত্র ছাড়া অঙ্ক মিলত না, তেমনি এটাও সূত্র দিয়ে সমাধান করেছি। ওদেরকে কি শাস্তি দিলি? ওদেরকে কি পুলিশের কাছে দিয়েছিস, নাকি নিজেদের ভেতরে মিটমাট করবে? না চাচা, আমি এখন একটা দেশের শাসক। সে যত বড় ভুল করুক না কেন, দেশের আইন মেনে তারপর তার বিচার করতে হবে। আইনের হাতে তুলে দিয়েছি, আইন সঠিকভাবে প্রয়োগ করতে চাপ দিব আমি।